হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ তোমাদের রসায়নিক যে সপ্তম অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত করো, ইনশাআল্লাহ এই অধ্যায়ের তোমার এমসিকিউ সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয়ে যাবে। চলো আমরা এই ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা প্রথম দিকে যে টপিকগুলো আছে এরকম কিছু প্রশ্ন সলভ করবো, এরপর ক্রমান্বয়ে আস্তে আস্তে সব টপিকের প্রশ্নগুলো আমরা সলভ করতে থাকবো। প্রথমে আসো, আমাদের প্রথম টপিকটা ছিল রাসায়নিক পরিবর্তন থেকে একটা প্রশ্ন আসছে, দেখো নিচের কোনটি ভৌত পরিবর্তন। ঠিক আছে, এখন আমরা জানি ভৌত পরিবর্তন হচ্ছে বাহ্যিক অবস্থার পরিবর্তন, অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন হবে না, এই ধরনের পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন। দেখো এখানে একটা বলছে হচ্ছে লোহায় মরিচা পড়া। তোমরা জানো লোহায় মরিচা পড়া মানে হচ্ছে লোহার সাথে পানি এবং অক্সিজেনের বিক্রিয়া হয়ে তোমার তৈরি করা হচ্ছে অনার্দ্র ফেরিক অক্সাইড। ঠিক আছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মরিচা, এটা হচ্ছে মরিচার সংকেত। তাহলে কি বুঝলাম, মরিচা হচ্ছে মরিচার ক্ষেত্রে তোমার একটা রাসায়নিক পরিবর্তন হচ্ছে, একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়ার মাধ্যমে তোমার আয়রন, পানি এবং অক্সিজেন এগুলো মিলে ভিন্ন ধর্মী আরেকটা যৌগ অর্থাৎ যেটাকে আমরা বলতেছি মরিচা তৈরি করতেছে। তাহলে এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা পানির তড়িৎ বিশ্লেষণ। দেখো পানির তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে H2O, পানির মধ্যে তুমি যখন অ্যানোড ক্যাথোড দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করবা তখন এই পানির অণু ভেঙে তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং হচ্ছে তোমার কি অক্সিজেন গ্যাস। তাহলে এই যে পরিবর্তন, ঠিক আছে, কোনো একটা পদার্থ ভেঙে যদি ভিন্নধর্মী নতুন পদার্থ তৈরি করে, এটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। তাহলে এটাও একটা কিন্তু রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, ভৌত পরিবর্তন না। মোমের দহন, মোম হচ্ছে কি, মোম হচ্ছে আমরা সবাই জানি মোম হচ্ছে হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগ। এখন মোমের দহন বলতে বোঝাচ্ছে মোমের সাথে অক্সিজেনের বিক্রিয়া। এটা ধরো মোমের ভিতরে কি থাকে, কার্বন এবং হাইড্রোজেন, মোম হচ্ছে হাইড্রোকার্বন, এর সাথে বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের। তো অক্সিজেনের বিক্রিয়া হলে এখানে কি কি উৎপন্ন হবে তোমরা জানো, অক্সিজেন যার সাথে বিক্রিয়া করে তার ভিতরে যা যা থাকে তাদের অক্সাইড উৎপন্ন করে, তাদের ভিতরে কে আছে, কার্বন, কার্বনের অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং তৈরি হবে হাইড্রোজেনের অক্সাইড হচ্ছে কি H2। তাহলে এই যে মোমের দহন এটাও কিন্তু একটা কি পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে কি এই যে লোহার পরিবর্তন, লোহায় মরিচা পড়া এটা হচ্ছে কেমিক্যাল সেন্স, পানির তড়িৎ বিশ্লেষণ এটাও কেমিক্যাল সেন্স, মোমের দহন এটাও কেমিক্যাল সেন্স। আরেকটা দেখো ক নাম্বারে দিয়েছে, সেটা হচ্ছে পানি ও চিনির, এটা আসলে পরিবর্তন না, পানি ও চিনির দ্রবণ হবে এরকম কিছু একটা লেখা ছিল। তো দ্রবণ হচ্ছে কি পানি, তোমরা জানো চিনির সংকেত কি, চিনিকে বলা হয় সুক্রোজ। ঠিক আছে, এটাকে বলা হয় সুক্রোজ। এখন সুক্রোজের সংকেত হচ্ছে C12H22O11। এখন এই যে সুক্রোজ বা চিনি, এটাকে যখন তুমি পানির মধ্যে মিক্স করবা তখন তৈরি হবে সুক্রোজের একটা অ্যাকুয়াস সলিউশন বা জলীয় দ্রবণ তৈরি হবে। এক্ষেত্রে কোনো ধরনের বিক্রিয়া হবে না, কোনো ধরনের বিক্রিয়া হবে না, সুক্রোজ বা চিনিটা পরিবর্তিত হয়ে যাবে না। যেহেতু এই ক্ষেত্রে জাস্ট চিনিটা কঠিন অবস্থা থেকে একটা দ্রবণীয় অবস্থায় চলে গেল, তার কোনো রাসায়নিক গঠনের কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে রাসায়নিক গঠনের পরিবর্তন না হয়ে যদি বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা তাকে বলি ভৌত পরিবর্তন। সুতরাং পানি ও চিনির দ্রবণ, এখানে দ্রবণ হবে, দ্রবণটা হচ্ছে ভৌত পরিবর্তনের একটা উদাহরণ। আর যে লোহায় মরিচা পড়া, এখানে কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে আমরা জানি পদার্থটা পরিবর্তন হয়ে ভিন্নধর্মী পদার্থ তৈরি করতেছে। পানির তড়িৎ বিশ্লেষণে আমরা দেখতেছি পানি H2 পরিবর্তিত হয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি করতেছে। আর মোমের দহনের ক্ষেত্রে তোমরা দেখতেছো মোম হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে কি তৈরি করতেছে, কার্বন ডাইঅক্সাইডের পানি। এই তিনটা হচ্ছে কেমিক্যাল সেন্স এবং এইটা হচ্ছে ফিজিক্যাল সেন্স অর্থাৎ ভৌত পরিবর্তন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি বরফের সংকেত। দেখো আচ্ছা, তো আমরা সবাই যখন পানির সংকেত বলি H2O, দেখো H2O যখন তরল অবস্থায় থাকে তখন আমরা এটাকে বলি পানি। ঠিক আছে, আচ্ছা H2O যখন এটাকে তুমি কঠিন করে ফেলবা অর্থাৎ বরফ অবস্থায় থাকবে তখন এটাকে বলি, কঠিন করে ফেললে H2O-কে তখন বলি বরফ। ঠিক আছে, আর যদি H2O এটা যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে এটাকে বলি আমরা জলীয় বাষ্প। তাহলে দেখো তোমার জলীয় বাষ্প বলো, ঠিক আছে, তারপর হচ্ছে বরফ বলো, পানি বলো, সবার সংকেতই হচ্ছে H2O, জাস্ট তাদের ভৌত অবস্থা পার্থক্য। পানি যখন বলি তখন H2 লিকুইড বা তরল অবস্থায় থাকে, যখন আমরা বরফ বলি তখন H2 সলিড অবস্থায় থাকে, এবং যখন আমরা জলীয় বাষ্প বলি তখনও তার সংকেত, জলীয় বাষ্পের সংকেত H2 যেটা তোমার গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি যে বরফের সংকেত হচ্ছে কি, বরফ বলো, পানি বলো, জলীয় বাষ্প বলো, সবার সংকেতই হচ্ছে H2O, যেটা কোন অবস্থায় বরফ হলে সলিড অবস্থায় থাকবে। ঠিক আছে, আচ্ছা তো আশা করি এটা বুঝছো।
আচ্ছা, তো প্রাকৃতিক গ্যাস জ্বালালে কোনটি পাওয়া যায়? যেমন প্রাকৃতিক গ্যাস, যেমন ধরো মিথেনের কথা চিন্তা করো, মিথেন। তো মিথেনকে তুমি জ্বালানো মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, দহন বিক্রিয়া। কোনো কিছু জ্বালানোর অর্থ হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, এটা একটু মনে রাখবো, ঠিক আছে? কোনো কিছু জ্বালানোর অর্থ হচ্ছে কি? অক্সিজেনের সাথে বিক্রিয়া। তো অক্সিজেনের সাথে যদি তোমার প্রাকৃতিক গ্যাস যদি বিক্রিয়া করে তখন কি তৈরি হবে? মনে রাখবে, কোনো অক্সিজেন যদি কারোর সাথে বিক্রিয়া করে তাহলে কি কি উৎপাদ তৈরি হবে? মনে রাখবে, যার সাথে বিক্রিয়া করতেছে তার ভিতরে যা যা আছে সেগুলোর অক্সাইড উৎপন্ন হবে। দেখি বলো, এর ভিতরে কি আছে? কার্বন আছে, কার্বনের অক্সাইড তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, প্লাস এর ভিতরে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের অক্সাইড তৈরি হবে H2O পানি, ঠিক আছে? তবে এগুলা কোন অবস্থায় তৈরি হবে? গ্যাসীয় অবস্থায়। তাহলে দেখো, যদি আমরা প্রাকৃতিক গ্যাস অর্থাৎ যেমন ধরো মিথেনকে যদি দহন করি তাহলে আমরা পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড এবং H2O। তাহলে আমরা এখানে H2O অপশন আছে, এটা আমরা দাগাবো, ঠিক আছে? তাহলে আমরা প্রাকৃতিক গ্যাস তথা মিথেনকে জ্বালালে আমরা পাচ্ছি হচ্ছে H2O এবং কার্বন ডাইঅক্সাইড। এরপর দেখো, এখানে বলছে H2O সলিড, অর্থাৎ H2O সলিড মানে এটা হচ্ছে বরফ, আর এটা হচ্ছে তোমার পানি, ঠিক আছে? তরল অবস্থা হচ্ছে পানি, কঠিন অবস্থা হচ্ছে বরফ। আর তাহলে দেখো, এখানে বরফকে যদি তুমি তাপ দাও তাহলে বরফ হয়ে যাবে তরল H2O অর্থাৎ পানি, আর পানিকে যদি আরো তাপ দাও, ডেল দ্বারা বোঝাচ্ছে আমি তাপ, ঠিক আছে? বরফকে যদি আরো তাপ দাও তাহলে পানিকে যদি আরো তাপ দাও H2O কি হয়ে যাবে? গ্যাসীয় অবস্থায় চলে যাবে। তাহলে এখানে বলছে কি এই যে এটা আসলে কি? এটা হচ্ছে H2O গ্যাস, H2O কি? গ্যাসীয় অবস্থায় থাকবে, ঠিক আছে? দ্বারা বোঝাচ্ছে, এখানে প্রশ্নটা হয়তো উঠে নাই, অর্থাৎ মূলত কি এটা জিজ্ঞেস করছে। অর্থাৎ H2O এটা লিকুইড অবস্থা আছে, এটাকে তাপ দিলে আমরা H2O কে কোন অবস্থায় পাবো? গ্যাসীয় অবস্থায় পাবো। এই যে এটা হচ্ছে আনসার। এর পরবর্তী দেখো, বলছে তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা, ঠিক আছে? মনে রাখবে, এখানে এই বিক্রিয়াটার দিকে একটু নজর দাও। এই বিক্রিয়াটা তোমরা অবশ্য মনে রাখবে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সব সময় দেখবা। এটা হচ্ছে অ্যামোনিয়া সংশ্লেষণের একটা বিক্রিয়া, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া সংশ্লেষণ। দেখো, এক্ষেত্রে কি হয়? নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি হয়? NH3 অর্থাৎ অ্যামোনিয়া তৈরি হয়, এবং এক্ষেত্রে ডেলেস -92 কিলোজুল দেখা যায়, অর্থাৎ 92 কিলোজুল কি হয়? তাপ উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যে এই বিক্রিয়াটাকে কি বলতেছি? এই বিক্রিয়াটা হচ্ছে, যদি তুমি সমতা করো, এখানে 2 দাও, এখানে হচ্ছে 3 দাও, তাহলে এটা হচ্ছে হেবার পদ্ধতিতে তোমার অ্যামোনিয়া সংশ্লেষণ, অথবা হেবার-বোস পদ্ধতিতে অ্যামোনিয়া সংশ্লেষণের বিক্রিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের সব সময় লাগবে। আচ্ছা, এই বিক্রিয়াটা সব সময় হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তোমরা মনে রাখবা। এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, তোমাদেরকে একটা আমি নতুন জিনিস হয়তো অনেকে জানো না, এটা একটু শিখাই। সেটা হচ্ছে কি, ধরো কোনো একটা বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয়, ঠিক আছে? মনে রাখবে, তার সম্মুখ দিকটা তাপ উৎপাদী, অর্থাৎ সে যখন নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, তখন সেই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী, ধরো এই ক্ষেত্রে। আর যদি এটা যদি ভেঙে যায়, ধরো তুমি যদি বিক্রিয়াটাকে উল্টা করে লেখো, অ্যামোনিয়া ভেঙে ধরো নাইট্রোজেন প্লাস কি পাচ্ছি আমি? হাইড্রোজেন পাচ্ছি। এক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে জানো? ডেলেস। উল্টা হলে তাপ হারি দেব, কতটুকু তাপ শোষিত হবে? যতটুকু তাপ উৎপন্ন হয়েছে। দেখো, তার মানে কি, একটা তাপ উৎপাদী বিক্রিয়ার সম্মুখ দিকটা তাপ উৎপাদী, এবং এটা যদি পিছন দিকে আসে, পশ্চাৎ দিকে আসে, তাহলে সেটা হবে তাপহারী বিক্রিয়া। তাহলে কোথাও যদি এই বিক্রিয়াটা উল্টাভাবে লেখা দেখো, তাহলে মনে রাখবে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, ঠিক আছে? তাহলে আমরা এমনি মনে রাখবো, আমাদের যে হেবার-বোস পদ্ধতিতে, এটা আমাদের মনে রাখতে হবে, এটা খুবই কমন বিক্রিয়া, তোমরা সবসময় দেখো। এই বিক্রিয়াটা হচ্ছে একটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? আর এই যে বিক্রিয়া দেখতে পাচ্ছ, নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া N উৎপাদন হচ্ছে, এই বিক্রিয়াটা কিন্তু তাপহারী। এখানে 180 কিলোজুল এটার ডেলেসের মান। আমি যদি একটু লিখি, এই যে এইটার ডেলেসের মান হচ্ছে ডেলেস ইকুয়াল টু প্লাস 180 কিলোজুল, ঠিক আছে? তাহলে এটা একটা তাপহারী বিক্রিয়া, এটা একটু মনে রাখবে, এটাও তোমাদের বইয়ে আছে, মানটাও মনে রাখবে, অনেক সময় পরীক্ষা দিই, ঠিক আছে? আচ্ছা, এই বিক্রিয়াটা হচ্ছে, দেখো, এই দুইটা বিক্রিয়া হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়াকে উল্টা করে লিখছে, যেমন ধরো SO2 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে, এই যে দহন বিক্রিয়া, এটা কিন্তু তাপ উৎপাদী। কিন্তু এটা যদি উল্টা লেখো, তাহলে উল্টা লিখলে আমরা জানি কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়াকে উল্টা করে লিখলে হয় তাপহারী। তাহলে এটা তাপহারী বিক্রিয়া, এটাও তাপহারী বিক্রিয়া। এটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া। দেখো, হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? তাহলে এটা হচ্ছে দহন বিক্রিয়া, H2। দহন বিক্রিয়া সাধারণত তাপ উৎপাদী হয়, কিন্তু এখানে দহন বিক্রিয়াটা কীভাবে লিখছে দেখো, উল্টা করে লিখছে, মানে পানি ভেঙে হাইড্রোজেন। তাহলে দহন বিক্রিয়া এমনি সাধারণত তাপ উৎপাদী হয়, তবে যেহেতু এরা উল্টা করে লিখছে এই দহন বিক্রিয়াগুলো, তাহলে এই ক্ষেত্রে তাপহারী বিক্রিয়া, ঠিক আছে? তাহলে এখানে তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা? সেটা হচ্ছে আমাদের এই যে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী। এবং এটার কথা মনে রাখবো অবশ্যই, কারণ এটা তোমাদের বেশি আসতে দেখা যায়, যেটাকে বলা হয় অ্যামোনিয়া পদ্ধতিতে, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া সংশ্লেষণ প্রক্রিয়া, ঠিক আছে? হেবার পদ্ধতিতে কি সংশ্লেষণ প্রক্রিয়া? অ্যামোনিয়া সংশ্লেষণ। এরপর দেখো, নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে আবার এই যে N উৎপাদন করতেছে, এখানে
ডেলেসের মান কিছুক্ষণ আগে বলছিলাম আমি প্লাস 180 কিলোজুল, ঠিক আছে। এটা হচ্ছে এই যে প্লাস 100, মাইনাসটা না, এটাও না মাইনাস না প্লাস, অর্থাৎ তাপ শোষিত হয়। ডেলেসের মান হচ্ছে কি, ডেলেসের মান যদি প্লাস হয় তখন বলি আমরা তাপহারী বিক্রিয়া, আর যদি মাইনাস হয় তখন বলি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আশা করি বুঝছো। এর পরবর্তী দেখো কোনটি রেডক্স বিক্রিয়া, ঠিক আছে। রেডক্স বিক্রিয়া মনে রাখবে, রেডক্স বিক্রিয়া কয় ধরনের টাইপ আছে দেখো বিক্রিয়া হচ্ছে কি সংযোজন বিক্রিয়া, আমরা জানি সংযোজন বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার প্রকারভেদগুলো। তারপর হচ্ছে বিয়োজন বিক্রিয়া, সংযোজন বিয়োজন, তারপর হচ্ছে প্রতিস্থাপন, তারপর হচ্ছে দহন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো হচ্ছে রেডক্স বিক্রিয়া। এর বাইরে যা বিক্রিয়া আছে সেগুলো হচ্ছে নন রেডক্স, ঠিক আছে। তাহলে এখানে এই চারটার মধ্যে কি আছে, এখানে দহন, তাহলে দহন হচ্ছে আনসার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া, আর অর্থাৎ রেডক্স বিক্রিয়া, আর এগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া নয়। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ার প্রকারভেদ বা রেডক্স বিক্রিয়ার প্রকারভেদ হচ্ছে কয়টা, সংযোজন বিয়োজন প্রতিস্থাপন দহন। তাহলে এখানে দহন আছে, দহনটা হবে আনসার। এরপরে দেখো কোনটি বিজারক, ঠিক আছে। এখন কথা হচ্ছে বিজারক কে, মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট কথা, যার জারণ হয়। জারণ মানে কি, ইলেকট্রন ছাড়ন, অর্থাৎ যে ইলেকট্রন ছাড়বে বা ত্যাগ করবে সেটাই হচ্ছে বিজারক। একটু আবার বুঝি দেখো, বিজারককে তুমি মনে করবা বিজারককে যার জারণ হবে সেই বিজারক। এখন আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে কার জারণ হবে। চলো একটু দেখি। জারণ মানে হচ্ছে কি, ইলেকট্রন ছাড়ন। জারণ মানে কি, ইলেকট্রন ছাড়ন। জারণ মানে কি, ইলেকট্রন ছাড়ন। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন। আচ্ছা, তাহলে খেয়াল করো। আচ্ছা, এখানে কার জারণ হয় আমরা এটাকে একটু বের করব। দেখো, জারণ মানে ইলেকট্রন ছাড়ন। এখন আমাকে বলো, এই যে Fe3+, এটা কিন্তু আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। তোমরা জানো আয়রনের দুইটা অবস্থা আছে জারণ মান, একটা হচ্ছে Fe2+, একটা হচ্ছে Fe3+, ঠিক আছে। কখনো আয়রন Fe4+, ঠিক আছে, Fe5+ এগুলো হতে পারে না। তার মানে আয়রনের সর্বোচ্চ জারণ মান হচ্ছে 3+। তাহলে সে কিন্তু আয়রন 3+ অবস্থায় আছে, সে কিন্তু যদি আরেকটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হবে, একটা ইলেকট্রন ত্যাগ করলে হবে আয়রন 4+। তো 4+ তো সম্ভব না, আয়রন কি সম্ভব, 2+ এবং 3+। তাহলে এই ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। তার মানে আমরা বিজারক খুঁজতেছি, বিজারককে যার জারণ হয়েছে সে, যার জারণ হবে সে, এখানে কার জারণ হবে এটা দেখব। এটা কপারের, দেখো কপারের দুইটা জারণ অবস্থা, একটা হচ্ছে কপার প্লাস, একটা হচ্ছে কপার 2+। তাহলে এখানে দেখতে পাচ্ছি কপার 2+ অবস্থায় আছে, তাহলে সে কিন্তু আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, কারণ ইলেকট্রন ত্যাগ করলে সে একটা ত্যাগ করলে 3+, দুইটা ত্যাগ করলে 4+, এরকম হয়ে যাবে। কিন্তু 3+, 4+ এগুলো তো কপারের ক্ষেত্রে সম্ভব না। কপারের ক্ষেত্রে সম্ভব হচ্ছে কপার প্লাস এবং কপার 2+। তাহলে এই ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। জিঙ্কের কিন্তু একটাই জারণ অবস্থা আছে, জিঙ্ক যুজনী 2, জারণ সংখ্যা হচ্ছে 2+, আমরা জানি এটাও ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। এখন দেখো ল্যাডের, এই যে ল্যাড দেখতেছো, ল্যাডের কিন্তু দুইটা জারণ অবস্থা আছে, একটা হচ্ছে ল্যাড 2+, একটা হচ্ছে ল্যাড 4+, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো, এখন এই যে দুইটা জারণ সংখ্যা আছে, একটা হচ্ছে 2+, 4+, এখানে দেখতে পাচ্ছি ল্যাড 2+ অবস্থায় আছে। তার মানে এই ল্যাডটা তোমরা যদি দেখতে পাচ্ছ ল্যাড 2+, এই ল্যাড 2+ চাইলে আরও দুইটি ইলেকট্রন ত্যাগ করে ল্যাড 4+-এ পরিণত হতে পারবে। তার মানে এই ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তার মানে যে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার জারণ হয়, এবং সে কি বিজারক। আমরা জিনিসটা এভাবে সলভ করব, বিজারককে যার জারণ হয়, বিজারকের জারণ হবে। তারপর দেখবো হচ্ছে এখানে জারণ মানে ইলেকট্রন ত্যাগ, তারপর দেখবো হচ্ছে এখান থেকে কি ইলেকট্রন ত্যাগ করতে পারবে। এরপর দেখো বিজারক পদার্থ আবার আসছে, কোনটা বিজারক পদার্থ। বিজারক পদার্থ মানে কি, বিজারকের কি হবে, জারণ। তাহলে কার জারণ হবে আমরা এটা দেখবো এখান থেকে, কার জারণ হবে। দেখো এখানে প্রথমে আসছে Fe3+, Fe2+। আমরা জানি আয়রনের দুইটা জারণ অবস্থা আছে, একটা হচ্ছে 2+, একটা হচ্ছে 3+। তাহলে Fe2+টা চাইলে আরও একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হতে পারে, Fe3+-এ পরিণত হতে পারে। যেহেতু Fe2+ ইলেকট্রন ত্যাগ করতে পারে, অর্থাৎ তার জারণ হতে পারে, সুতরাং সে হচ্ছে বিজারক। তাহলে এখানে আনসার হবে Fe2+। এর পরবর্তী দেখতে পাচ্ছি কোন বিক্রিয়াটাতে ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে, অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর ঘটে কোন বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায়, অর্থাৎ রেডক্স বিক্রিয়া। জারণ বিজারণকে আমরা কি বলি, রেডক্স বিক্রিয়া। তাহলে কোন বিক্রিয়াটাতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে সেটা আমরা এখান থেকে দেখব। তো আমরা চাইলে জারণ মানগুলো বসায় করতে পারি। যেমন ধরো এখানে ক্যালসিয়ামের জারণ মান হচ্ছে 0, হাইড্রোজেনের জারণ মান কত, +1, তো ক্লোরিনের জারণ মান হবে -1, ঠিক আছে। +1 -1 0, ঠিক আছে। আমরা জানি কোনো একটা যৌগের টোটাল জারণ মানের যোগফল কত হবে, 0 হবে। আমরা এই পদ্ধতিতে করে যাব। ক্যালসিয়াম, ঠিক আছে, এটার যুজনী 2, জারণ মান হচ্ছে +2, আর ক্লোরিনের জারণ মান কত, -1। তাহলে দেখো ক্যালসিয়ামের হচ্ছে +2,
ক্লোরিনের -1, ক্লোরিন আছে কয়টা, দুইটা না, তাহলে দুইটার জন্য -2, তাহলে 0 হলো টোটালটা। ঠিক আছে, তোমাদের জন্য একটু বলি, আমরা যখন মাথার উপর লিখবো, যেমন ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, আমি এটাকে এখানে একটু লিখি, যখন মাথার উপর লিখবো তখন একটার জন্য লিখবো। যেমন ধরো ক্যালসিয়ামের জারণ মান হচ্ছে +2, এখন ক্লোরিনের জারণ মান কত, -1, এটা আমরা জানি। ঠিক আছে, জারণ মান বা জারণ সংখ্যা হচ্ছে -1, তাহলে এটা কি টোটাল 0 হলো? হ্যাঁ হয়েছে। দেখো কিভাবে, ক্যালসিয়ামের জারণ মান হচ্ছে +2 আর ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, একটার জন্য -1, মাথার উপর লিখবো সবসময় একটার জন্য, আর এখানে কয়টা ক্লোরিন আছে, দুইটা, তাহলে দুইটা ক্লোরিনের জন্য হচ্ছে -2, তাহলে ইকুয়াল কত হবে, 0। তাহলে আমরা সব সময় কোনো একটা যৌগের মধ্যে টোটাল জারণ মানের যোগফলকে কি করব, শূন্য করব। আর হাইড্রোজেন, তোমরা তো জানো হাইড্রোজেন যেহেতু তোমার একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণু, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তার জারণ মান হবে 0। এখন দেখো তো এখানে কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো এখানে হচ্ছে ক্যালসিয়ামের কি হয়েছে, 0 থেকে +2 হয়েছে, জারণ মান বাড়ছে। তো জারণ মান বাড়লে জারণ, দেখো 0 ছিল আগে, বিক্রিয়কের দিকে কি ছিল, 0, উৎপাদের দিকে হচ্ছে +2, মনে রাখবে জারণ মান বাড়লে হচ্ছে জারণ। আর দেখো এখানে হাইড্রোজেনের +1 ছিল, +1 থেকে 0 হয়ে গেছে, তাই না, বিক্রিয়কের দিকে কত ছিল, +1, আর উৎপাদের দিকে হচ্ছে 0, তাহলে জারণ মান কমছে, জারণ মান কমলে হচ্ছে বিজারণ। তাহলে আমরা চাইলে এভাবে জারণ বিজারণ তোমার কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি জারণ মানগুলো বসিয়ে বসিয়ে। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে উত্তর, কোনটাতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে, যেখানে আমরা দেখব জারণ মানের পরিবর্তন হয়েছে, অর্থাৎ বিক্রিয়কে একরকম জারণ মান, উৎপাদে একরকম জারণ মান, এরকম হলে আমরা বলবো হচ্ছে কি ভাই, এখানে জারণ ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে, জারণ মানের পরিবর্তন ঘটলে, অর্থাৎ জারণ বিজারণ ঘটেছে। ঠিক আছে, এর পরবর্তীগুলোও তুমি দেখতে পারো এভাবে চেক করে, তাছাড়াও চেক না করেও আসলে বলে দেওয়া যায় কিভাবে, আমি সে তোমাদেরকে বলতেছি। দেখো এখানের মধ্যে তুমি যদি চেক করে দেখো, পটাশিয়াম হচ্ছে এটা এমনি একটা হচ্ছে কি বিক্রিয়া, আমি বলি এই যে এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে একটা ক্ষার, মনে রাখবে পটাশিয়াম একটা ধাতু, আর ধাতুর সাথে যদি OH থাকে তখন এটাকে আমরা বলি ক্ষার। যেমন ধরো একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হচ্ছে ধাতু, এর সাথে OH আছে, এটা একটা ক্ষার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা ক্ষার, অর্থাৎ ধাতুর হাইড্রোক্সাইডগুলো ক্ষার। যেমন ধরো বলতে পারি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাও ক্ষার, অর্থাৎ ধাতুর সাথে যদি কি থাকে, ধাতুর সাথে যদি OH থাকে, এই যে OH থাকে, তাহলে এইগুলোকে আমরা ক্ষার বলবো। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার। আর HCl হচ্ছে তোমরা সবাই চিনো, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর অ্যাসিড এবং ক্ষার, অ্যাসিড এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে অ্যাসিড, তাহলে অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, লবণ ও পানি। অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করলে উৎপন্ন হয় লবণ ও পানি। এই বিক্রিয়াকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কিন্তু একটা নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ যেখানে ইলেকট্রন স্থানান্তর করে না। তোমরা জানো নন রেডক্স বিক্রিয়া তোমাদের বইয়ের দুইটা উদাহরণ আছে, একটা হচ্ছে তোমার প্রশমন বিক্রিয়া, একটা হচ্ছে তোমার অধক্ষেপণ বিক্রিয়া। এছাড়াও আরও কিছু বিশেষ রাসায়নিক বিক্রিয়া তোমাদের আছে, পানি সংশ্লেষণ, তারপর হচ্ছে তোমার পানি যোজন, ঠিক আছে, এই বিক্রিয়াগুলো প্রশমন বিক্রিয়া, এগুলো হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, রেডক্স বিক্রিয়ার মধ্যে আমরা যেগুলো পড়েছিলাম কিছুক্ষণ আগে সেগুলাই থাকবে, এই যে সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এইগুলা হচ্ছে রেডক্স বিক্রিয়া। এখন আসো, তুমি জানো যে এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া, অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং কি তৈরি হচ্ছে, পানি, তাহলে এটা একটা নন রেডক্স বিক্রিয়া। তবুও তুমি চাইলে এটা করে করে দেখতে পারো জারণ মান বসিয়ে, কিভাবে, পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, ঠিক আছে, আর হাইড্রোজেনের জারণ মান হচ্ছে এটাও +1, তাহলে +1 +1 +2, এটাকে 0 করার জন্য হাইড্রোজেনের জারণ মান, অক্সিজেনের জারণ মান হবে -2, তাহলে 0। হাইড্রোজেনের জারণ মান এখানে +1, ক্লোরিনের জারণ মান -1, পটাশিয়ামের জারণ মান +1, ক্লোরিনের জারণ মান -1, হাইড্রোজেনের জারণ মান +1, দুইটা আছে +2, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, তাহলে +1 দুইটা আছে +2 -2 কি হলো, 0 হলো। তাহলে এখন আমাকে বলো তো, এখানে যে পটাশিয়াম এর জারণ মান, বিক্রিয়কও +1, উৎপাদেও +1, হাইড্রোজেনের বিক্রিয়কও +1, উৎপাদেও +1, অক্সিজেনের বিক্রিয়কের দিকেও -2, উৎপাদের দিকেও -2, তাহলে এখানে জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এটা হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া, ঠিক আছে, এটা হচ্ছে নন রেডক্স, ঠিক আছে, জারণ মানের পরিবর্তন না হলে এটা একটা নন রেডক্স বিক্রিয়া। তুমি এগুলা তো করে দেখতে পারো, এখানেও জারণ মানের পরিবর্তন নেই, এটাও নন রেডক্স, এখানেও করে দেখতে পারো, এখানে জারণ মানের পরিবর্তন হবে না, এটাও নন রেডক্স। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখছি জারণ মানের পরিবর্তন ঘটেছে, সুতরাং এটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, ঠিক আছে। হচ্ছে এখানে দেখো তো কোনটি হচ্ছে জারক, এই বিক্রিয়ার কোনটা জারক, বিক্রিয়াটা একটু আমরা লিখে ফেলি। এখানে দেখতে পাচ্ছ জিঙ্ক অক্সাইড প্লাস হচ্ছে কার্বন উৎপন্ন হয়েছে, জিঙ্ক প্লাস হচ্ছে কার্বন মনোঅক্সাইড, ঠিক আছে। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা জারক দেখো, এখানে আমরা আগে জারণ মানগুলো বসিয়ে ফেলি। এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2,
জিঙ্কের জারণ মান +2, এটাকে 0 করার জন্য -2 +2 টোটালটা 0 হবে সবসময়। কার্বন হচ্ছে এককভাবে আছে তাহলে 0, জিঙ্ক এককভাবে আছে 0, কার্বনের হচ্ছে জারণ মান কত অক্সিজেনের জারণ মান -2, তাহলে -2কে 0 করতে হলে কার্বনের জারণ মান হবে +2। তাহলে এখন দেখো তো জিঙ্কের কি হয়েছে, জিঙ্কের জারণ মান কমছে না, +2 থেকে কি হয়েছে 0, তাহলে এক্ষেত্রে জারণ মান কমলে আমরা বলি বিজারণ, জিঙ্কের বিজারণ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর কার্বনের কি হয়েছে, কার্বনের দেখো 0 থেকে +2 হয়েছে, জারণ মান বাড়লে হয় জারণ, এটা মনে রাখিও। জারণ মান যদি কমলে বিজারণ, +2 থেকে 0 হয়ে গেছে, জারণ মান কমছে, ঠিক আছে। এই +2 -2 এগুলো জারণ সংখ্যা না, জারণ মান বা জারণ সংখ্যা, +2 -2 এই যে +2 -2 এগুলো হচ্ছে জারণ সংখ্যা বা জারণ মান। জারণ সংখ্যা বা জারণ মান কমলে বাড়লে জারণ, জারণ সংখ্যা বাড়লে জারণ, জারণ সংখ্যা কমলে বিজারণ, এটা মনে রাখবা। তাহলে এখানে কি হয়েছে, +2 থেকে 0 কমছে, কমলে বিজারণ, আর এখানে 0 থেকে +2 হয়েছে কার্বনের, বাড়ছে, বাড়লে হচ্ছে জারণ। এখন জারক কাকে বলি, জারক বলি হচ্ছে যার বিজারণ ঘটে। এখানে বিজারণ হয়েছে কার, জিঙ্ক 2+, তার মানে জিঙ্ক 2+ হচ্ছে এখানে, এই জিঙ্ক 2+টা হচ্ছে, জিঙ্ক 2+ হচ্ছে এখানে হচ্ছে কি, জিঙ্ক 2+টা হচ্ছে জারক, যেহেতু তার বিজারণ ঘটেছে, ঠিক আছে। এখন আসো অপশনে দেখি, অপশনে আমাদের দেওয়া আছে জিঙ্ক এবং জিঙ্ক অক্সাইড। অনেকে কি করবো আমি বলি, অনেকে তোমরা এখানে যেহেতু তোমরা দেখতেছো জিঙ্ক 2+, অনেকে জিঙ্কটা দাগাই দিবা, ভাইয়া এটা ভুল হবে। জিঙ্ক 2+ আর জিঙ্ক একই জিনিস না, দেখি বলো তো, উত্তর হবে এটা। কারণ হচ্ছে এখানের ভিতরেই কিন্তু জিঙ্ক অক্সাইডের ভিতরে কিন্তু জিঙ্ক 2+ বর্তমান আছে, দেখো এটা হচ্ছে -2, জিঙ্কটা হচ্ছে +2, যেহেতু জিঙ্ক 2+টা কার ভিতরে আছে, জিঙ্কের ভিতরেই আছে, সেজন্য আমাদের আনসার হবে কি এটা। আমি যদি আবার একটু বলি, আমাদের এখানে বিজারক অর্থাৎ কে জারক হিসেবে কাজ করতেছে, জিঙ্ক 2+, ঠিক আছে। সো জিঙ্ক 2+, তুমি যদি আনসার এটা দেখাও, জিঙ্ক দেখাইলে হবে না, আমাদের আনসার হচ্ছে জিঙ্ক 2+ কি হিসেবে কাজ করতেছে, বিজারণ ঘটেছে অর্থাৎ জারক হিসেবে কাজ করতেছে। তো জিঙ্ক 2+ আছে কিন্তু জিঙ্ক অক্সাইডের ভিতরে, তো জিঙ্ক অক্সাইডটাই তোমাকে দেখাতে হবে। এরপর দেখো কোনটি জারক পদার্থ, ঠিক আছে। জারক পদার্থের মধ্যে দেখো এই যে তোমার এখানে দেখতে পাচ্ছ, এখানে H2O2 এটা হচ্ছে H2O2, এটা হচ্ছে জারক পদার্থ, ঠিক আছে। এটা হচ্ছে কি জারক পদার্থ। জারক পদার্থ কারা, অর্থাৎ যারা জারণ বিজারণ বিক্রিয়ায় যাদের কি ঘটে, বিজারণ ঘটে, ঠিক আছে। আচ্ছা, তো এরকম কিছু জারক পদার্থ আছে, যেমন ধরো H2O2, তারপর হচ্ছে Ca2CR2O7, ঠিক আছে, KMnO4, ঠিক আছে, এগুলোর কথা মনে রাখিও। তারপর হচ্ছে তোমার ক্লোরিন, ব্রোমিন, ঠিক আছে, আয়োডিন, এগুলো জারক পদার্থ। যেমন ধরো HNO3, নাইট্রিক অ্যাসিড, এগুলো জারক পদার্থ। আর এখানে তোমরা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একই সাথে, এটার কথা একটু মনে রাখি, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড একই সাথে তোমার জারক এবং বিজারক হিসেবে ভূমিকা রাখে, জারক এবং একই সাথে কি বিজারক হিসেবে ভূমিকা রাখে। তাহলে পরীক্ষায় যদি আসে কখনো কোনটা জারক বিজারক উভয় হিসেবে ভূমিকা রাখে, তাহলে এটা আনসার করবো হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। তাহলে এই ধরনের পদার্থগুলা হচ্ছে সাধারণত কি জারক হয়, এগুলোর কথা মনে রাখবা তো পরীক্ষা আসলে। তো এগুলোর মধ্যে কি আছে, H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে জারক। আর এই যে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। আর এটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, এটা হচ্ছে বিজারক পদার্থ, ঠিক আছে। এটা হচ্ছে বিজারক পদার্থ, কে এই যে অক্সালিক অ্যাসিড এবং হাইড্রোজেন আয়োডাইড। আর এটা কি, এটা হচ্ছে জারক বিজারক উভয়ে। আর শুধু জারক পদার্থ হচ্ছে কি H2O2, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো, এরপর হচ্ছে বিক্রিয়াটিতে কোনটির বিজারণ ঘটেছে। এখন দেখো তো এখানে SN4+ দেখতেছো, SN4+, এদিকে গিয়ে SN2+ হয়েছে, তাহলে 4+ থেকে 2+, জারণ সংখ্যা কমছে না, কমলে কি হয়, কমলে বিজারণ, কমলে কি বিজারণ, তাহলে এটার বিজারণ হয়েছে। আর দেখো Fe2+ থেকে কি হয়েছে, Fe3+ বাড়ছে, বাড়লে হয় কি জারণ, তাহলে এখানে বলছে কার বিজারণ ঘটেছে, অবশ্যই SN4+-এর কি ঘটেছে, বিজারণ ঘটেছে, কারণ সে SN4+ কি হয়েছে, 4+ থেকে কি হয়েছে SN2+, অর্থাৎ সে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। 2টা ইলেকট্রন, আগে ছিল 4টা ঘাটতি, এখন কয়টা ঘাটতি, 2টা ঘাটতি, 2+, তার মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করার ফলে SN2+ পরিণত হয়েছে। এরপর দেখো H2SO4 এর কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত, H2SO4 এখানে কি আছে, কেন্দ্রীয় পরমাণু হিসেবে সালফার, তো সালফারের জারণ সংখ্যা কত, আমরা জানি হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, তাহলে হাইড্রোজেন তারপর হচ্ছে এখানে হাইড্রোজেন 2টা আছে, টোটাল জারণ হচ্ছে +2, আর অক্সিজেন আছে কয়টা, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, ঠিক আছে। এখন দেখো হিসাব করো একটু হাতে
এটার হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে, আমার টোটালটা আমাকে কি করতে হবে, একদম টোটাল যোগফলটা 0 করতে হবে। চলো কীভাবে করি দেখো, এটা হচ্ছে +1, তা হাইড্রোজেন আছে 2টা, তাহলে টোটাল হচ্ছে +2। অক্সিজেনের একটার জারণ মান হচ্ছে -2, মাথার উপর বসাবো একটার জন্য, আর অক্সিজেন কয়টা আছে 4টা, তাহলে টোটাল হচ্ছে -8, তাহলে +6 -8, আর বাকি থাকে হচ্ছে -6। তাহলে এই যে -6কে 0 করতে লাগবে +6, তার মানে এই সালফারের জারণ মানটা হচ্ছে +6 কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে। এখন তুমি যদি হিসাব করে দেখবা হচ্ছে টোটালটা 0 হয়ে গেছে। কিভাবে? +1 2টা আছে, +2 +6 বসাইলা +6, এটা হচ্ছে -2 কয়টা আছে 4টা, টোটাল হচ্ছে -8। তাহলে দেখো +2 +6 টোটাল হচ্ছে +8, আর এটা হচ্ছে -8 = 0। আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে টোটালটাকে 0 করা। এভাবে 0 করার উদ্দেশ্যে আমরা যখন হিসাব করব এভাবে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে এখানে হচ্ছে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। এরপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রেট, ঠিক আছে। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? তোমরা জানো হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে সাধারণত +1, কিন্তু হাইড্রোজেন যদি ধাতুর সাথে থাকে সেক্ষেত্রে হচ্ছে -1। যেহেতু এখানে ক্যালসিয়াম একটা ধাতু, নামের শেষে আম থাকলে মনে করবো হচ্ছে ধাতু। তোমাদেরকে বলছিলাম না, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এরকম সিজিয়াম, ফ্রান্সিয়াম, যত আম আছে সবগুলো হচ্ছে ধাতু, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, লিথিয়াম। তবে আম না থাকলেও কি হতে পারে, ধাতু হতে, যেমন ধরো জিঙ্কের শেষে কিন্তু আম নাই, কিন্তু জিঙ্ক একটা ধাতু, ঠিক আছে। এমনি বললাম সেটা হচ্ছে আম থাকলে মনে করবো এটা অবশ্যই ধাতু। তাহলে ক্যালসিয়াম হচ্ছে ধাতুর সাথে যখন হাইড্রোজেন থাকবে হাইড্রেট হিসেবে, তাহলে তখন তুমি হাইড্রোজেনের জারণ মান ধরবা হচ্ছে -1। তাহলে এটা যদি -1 হয়, হাইড্রোজেন আছে কয়টা 2টা, টোটাল জারণ মান হচ্ছে -2। তাহলে এটাকে 0 করার জন্য অবশ্যই ক্যালসিয়ামের জারণ মান কত হবে? +2। তাহলে +2 -1, ঠিক আছে। তাহলে মনে রাখবে হাইড্রোজেন যদি কার সাথে থাকে, হাইড্রোজেনের এমনি জারণ মান হচ্ছে +1, হাইড্রোজেনের জারণ মান বা জারণ সংখ্যা হচ্ছে +1। যদি হাইড্রোজেন ধাতুর সাথে থাকে তখন হবে -1। আশা করি বুঝতে পারছো, এখানে হচ্ছে এটা আনসার -1। এরপর দেখো Fe3O4, দেখো Fe3O4, এখানে আয়রনের জারণ সংখ্যা কত নির্ণয় করতে বলছে। Fe3O4, ঠিক আছে। এখানে এই যৌগটা কিন্তু একটা মিশ্র অক্সাইড, ঠিক আছে। অর্থাৎ মিশ্র অক্সাইড কেন বললাম, কারণ এটা হচ্ছে ফেরিক অক্সাইড Fe2O3 এবং FeO অর্থাৎ ফেরাস অক্সাইড, এই দুইটার মিশ্র রূপ, ঠিক আছে। এই দুইটা মিশ্রিত হয়ে এটা তৈরি হয়েছে। তাহলে কি দুইটা মিক্স করে দিয়ে দেখো, এখানে 2 আছে, এখানে 1 আছে, Fe3, এখানে অক্সিজেন আছে 3টা, এখানে আছে একটা, তাহলে 4টা, Fe3O4, ঠিক আছে। এই যে এই অক্সাইডটা একটা মিশ্র অক্সাইড, এটা মনে রাখিও, কারণ দুইটা ফেরিক অক্সাইড এবং ফেরাস অক্সাইডের মিশ্রণে তৈরি হয়েছে। এখন এখানে তোমার যদি জারণ মান তোমাকে কি করতে বলে, বের করতে বলে, তাহলে তুমি চলো এটাকে যদি x ধরে বের করো, ধরো আয়রনের জারণ মান তুমি এখানে x ধরলা, ঠিক আছে। তাহলে x ধরলে কত হয়, 3টা আছে আয়রন, ঠিক আছে। তাহলে 3x প্লাস অক্সিজেনের জারণ মান কত, -2 আছে কয়টা, 4টা, = হচ্ছে 0। তাহলে এভাবে যদি করো 3x প্লাস মাইনাস 4 2 8 = 0, সুতরাং 3x = কত হয়, +8। সুতরাং x = কত হয়, x হচ্ছে +8/3। তাহলে এটা হয় কত, ইকুয়াল হয় 2.667 এরকম সামথিং আসে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে জারণ, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। তো তাহলে এখানে তোমরা বলতে পারো ভাইয়া তুমি চাইলে এটাকে হাতেও করে ফেলতে পারো, দেখো কিভাবে। তাহলে এটা অক্সিজেন হচ্ছে -2, তো -2 হলে 4টা অক্সিজেনের জন্য আমার কত হলো, -8, ঠিক আছে। এখন এটাকে 0 করতে কত লাগবে, এই জারণ মান হতে হবে, Fe3+ এর জারণ মান হতে হবে, টোটাল জারণ মান হতে হবে +8। তাহলে এখানে +2.66 দিলেই এটার সাথে 3 গুণ করলে একমাত্র +8 হয়। এভাবেও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, কথা হচ্ছে এখন এটার জারণ মান +66 এরকম হওয়ার কারণ কি, একটা ভগ্নাংশ আসছে, ঠিক আছে। এটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে একটু বলি, দেখো এখানে Fe2O3 আর হচ্ছে FeO ফেরাস অক্সাইড, এখানে জারণ মান হচ্ছে +3 আর এখানে জারণ মান হচ্ছে কত, +2, ঠিক আছে। তাহলে +3 যুক্ত আয়রন কয়টা আছে, 2টা, তাহলে 2টার জন্য হচ্ছে +6, আর এখানে আছে আয়রন একটা হচ্ছে +2। তাহলে টোটাল জারণ মান মানে এই ফেরিক অক্সাইড এবং ফেরাস অক্সাইড দুইটার যে আয়রন আছে, দুইটার ভিতরে দুইটা আয়রনের তোমার জারণ মানের যোগফল হচ্ছে +8, এবং গড় করলে দাঁড়ায়, অর্থাৎ এখানে আয়রন কয়টা আছে,
এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হয় 2.66। মূলত আমরা এখানে যে জারণ মানটা পাইছি এটা হচ্ছে এই 3টা আয়রনেরই একটা গড় জারণ মান, ঠিক আছে, এটা একটু মনে রাখিও। ওকে, এরপর দেখো স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত। মনে রাখবে স্বাভাবিক অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, ঠিক আছে। আর যদি ফারঅক্সাইড হয়, ফারঅক্সাইডের ক্ষেত্রে হবে -1, ফারঅক্সাইডের ক্ষেত্রে -1, আর সুপারঅক্সাইডের ক্ষেত্রে হবে -1/2। তাহলে মনে রাখবা স্বাভাবিক অক্সাইডের ক্ষেত্রে, ঠিক আছে, স্বাভাবিক অক্সাইডের ক্ষেত্রে -2 দেখব। তাহলে যদি কোনো যৌগের মধ্যে আমরা অক্সাইডের জারণ মান -2 দেখি তখন এটাকে বলবো স্বাভাবিক অক্সাইড, আর যদি -1 পাই তখন বলবো ফারঅক্সাইড, আর যদি -1/2 পাই তখন বলবো সুপার অক্সাইড। যেমন আমি যদি লিখি H2O2, তাহলে এখানে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, তাহলে +1 হচ্ছে +1, 2টা আছে +2, তো টোটাল হাইড্রোজেনের জারণ মান হচ্ছে কত, একটার জন্য +1, 2টা আছে, টোটাল জারণ মান হচ্ছে +2। তাহলে এই +2কে 0 করতে হলে আমার লাগবে হচ্ছে -2, তাহলে অক্সিজেনের জারণ মান কত হতে হবে, অক্সিজেনের জারণ মান -1 দিলে তখনই 2টা অক্সিজেনের জন্য কত হবে, 2টা অক্সিজেনের জন্য হবে -2, একটার জন্য -1, 2টা অক্সিজেনের জন্য -2, তাহলে টোটালটা কি হবে 0 হবে, ঠিক আছে। তাহলে এই যে এই H2O2 এর ভিতরে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1, তার মানে এটা হচ্ছে একটা ফারঅক্সাইড যৌগ, এটার নাম হচ্ছে হাইড্রোজেন ফারঅক্সাইড, ঠিক আছে। একইভাবে তুমি যদি চিন্তা করো KO2, ঠিক আছে, এটার কথা চিন্তা করো KO2, ঠিক আছে। এখানে দেখো আমরা জানি পটাশিয়াম একটা গ্রুপ 1 মৌল, ঠিক আছে, এটার যোজনী 1, জারণ মান হচ্ছে +1, তো +1কে 0 করতে আমার কত লাগবে, এটা হচ্ছে +1কে 0 করতে -1 লাগবে। এখন এখানে কত দিলে -1 হবে, এখানে -1/2 দিলে, কারণ একটার জন্য -1/2 কিন্তু আছে কয়টা, 2টা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে +1 পটাশিয়ামের, আর এটা হচ্ছে -1/2, 2টার জন্য হচ্ছে -1, তাহলে তখনই কি হবে 0 হবে, ঠিক আছে। তাহলে এখানে K2O এর মধ্যে অক্সিজেনের জারণ মান হচ্ছে কত, -1, ঠিক আছে। তাহলে KO2 এর মধ্যে, তাহলে এটা হচ্ছে পটাশিয়ামের একটা কি অক্সাইড, সুপার অক্সাইড। তাহলে আশা করি বুঝছো ব্যাপারটা। যদি কোথাও -1 দেখো অক্সিজেনের জারণ মান, যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে +2কে 0 করার জন্য অক্সিজেন হবে -2, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, তার মানে ক্যালসিয়াম অক্সাইড একটা স্বাভাবিক অক্সাইড, ঠিক আছে। আর আমরা কিছুক্ষণ আগে দেখলাম যদি -1 দেখি পারঅক্সাইড বলবো, আর যদি -1/2 দেখি তাহলে বলবো সুপার অক্সাইড। এরপর দেখো এখানে বললো হচ্ছে K2O2 এর মধ্যে অক্সিজেনের জারণ মান কত, তাহলে K2O2, তাহলে এখানে আমরা যদি পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, তাহলে পটাশিয়াম একটা জারণ মান +1, কয়টা আছে 2টা, তাহলে 2টা জারণ মান হবে +2। এখন +2কে 0 করতে হলে কত লাগবে, -2, তাহলে অক্সিজেনের জারণ মান হবে এখানে -1 হলে 2টা অক্সিজেন আছে, 2টা অক্সিজেনের জন্য গুণ করলে কত পাবে, -2, তাহলে ইকুয়াল টু কত হবে 0। তাহলে এখানে K2O2 এর মধ্যে আমরা পাইলাম হচ্ছে কি -1, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে হাইড্রোজেন এখানে কার সাথে আছে, লিথিয়াম এবং অ্যালুমিনিয়ামের সাথে, এরা কি ধাতু, ঠিক আছে। তো ধাতুর সাথে থাকলে আমরা জানি হাইড্রোজেনের জারণ মান বা জারণ সংখ্যা হচ্ছে কত, -1, তাহলে মনে রাখবা এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে -1, ঠিক আছে। এরপর দেখো KMnO4 ম্যাঙ্গানিসের জারণ মান কত, ঠিক আছে। KMnO4 অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে ম্যাঙ্গানিসের জারণ মান কত জিজ্ঞেস করছে। সো এখানে দেখো পটাশিয়াম হচ্ছে কত, +1, ঠিক আছে। আমরা ম্যাঙ্গানিসটা পরে দেখব, এটা যেহেতু বের করতে বলছে এটা পরে হিসাব করব। তাহলে এটা +1, আর অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, একটা অক্সিজেনের জারণ মান, তাহলে এখানে অক্সিজেন আছে কয়টা, 4টা, ঠিক আছে। তাহলে হিসাব করি আমরা, এটা হচ্ছে +1, আর এটা হচ্ছে আমাদের -2, অক্সিজেন আছে 4টা, তাহলে অক্সিজেনের জন্য পাই হচ্ছে টোটাল -8, তাহলে ইকুয়াল কত হয়, -7। তাহলে এই -7টাকে 0 করতে আমার লাগবে হচ্ছে +7, তার মানে এই ম্যাঙ্গানিসের জারণ মান হচ্ছে +7। তুমি যদি হিসাব করে দেখো এখন, তাহলে 0 হয়ে যাবে, টোটালটা হয়ে যাবে 0। কিভাবে দেখো, +1, ঠিক আছে, ম্যাঙ্গানিস হচ্ছে +7, আর অক্সিজেন হচ্ছে -2, আছে কয়টা, 4টা, তাহলে -8, ঠিক আছে। তাহলে +1 +7, তাহলে +8, তারপর হচ্ছে -8 ইকুয়াল কত, 0। আমাদের কাজ হচ্ছে আমরা টোটাল জারণ মানটার যোগফল কি করব, 0 করলে আমরা ইজিলি হাতে হাতে জারণ সংখ্যাগুলো বের করে ফেলতে পারি, তাহলে আনসার হচ্ছে এটা। এরপর দেখো
K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এটা কিন্তু অনেক বোর্ডে অনেক কলেজে স্কুলের মধ্যে আসছে। তাহলে আমরা একটু লিখি K2Cr2O7। আমাদেরকে ক্রোমিয়ামের নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এটা পরে দেখব। আগে এগুলো জারণ মানগুলো বসিয়ে ফেলি। পটাশিয়াম হচ্ছে +1। দেখো পটাশিয়াম +1 হচ্ছে জারণ সংখ্যা। পটাশিয়াম আছে কয়টা? 2টা, তাহলে 2টার জন্য হবে +2। এখন অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি -2, ঠিক আছে। এখন অক্সিজেন আছে কয়টা? 7টা, 7টার জন্য হচ্ছে -14। তাহলে বলো তো এখানে যে +2 আর -14 আর বাকি দেখা হচ্ছে -12। -12কে 0 করতে হলে +12 লাগবে। কত লাগবে? +12। তাহলে এখানে কত বসাইলে +12 হবে? এখানে কিন্তু দেখো ক্রোমিয়াম আছে 2টা, তাহলে এখানে যদি আমি +6 বসাই তাহলে +12 হবে। +6 একটার জন্য, 2টার জন্য হচ্ছে +12। তাহলে +12 হলে 0 হয়ে যাবে। টোটালটা 0 হলে তার মানে আমরা 0 করে কিন্তু জারণ সংখ্যা বা মানগুলো বের করবো এইভাবে। তুমি যদি এখন +6 বসাও তাহলে দেখো পুরাটা কিন্তু 0 হয়ে গেছে। কিভাবে? দেখো এটা +1, 2টা আছে +2, এটা হচ্ছে +6, 2টা আছে +12, আর এটা হচ্ছে -2, 7টা আছে -14। তাহলে +2 +12 +14 আর এটা হচ্ছে -14, তাহলে কত হয়? 0, ঠিক আছে। তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ মান কত হবে? +6, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে দিছে একটা বিক্রিয়া ক্যালসিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। এটা ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করছে। তাহলে বলছে এখানে কে জারিত হয়েছে। তো কে জারিত হয়েছে এগুলো বোঝার জন্য আমরা জারণ মানগুলো বসাই। ক্যালসিয়াম হচ্ছে এখানে 0, ঠিক আছে, ক্লোরিনও 0, আর এখানে ক্যালসিয়াম হচ্ছে +2 আর ক্লোরিনের ক্ষেত্রে হয় কি? -1, ঠিক আছে। ক্লোরিনের ক্ষেত্রে কি হয়? -1। তাহলে দেখো এই এখন এখানে ক্যালসিয়ামের কি হয়েছে? জারণ মান বাড়ছে না, 0 থেকে +2, তাহলে জারণ মান বাড়লে হয় কি? জারণ। আর দেখো ক্লোরিনের জারণ মান কমছে, 0 থেকে -1 কমলে হয় বিজারণ, ঠিক আছে। তাহলে এখানে কে জারিত হয়েছে? সেটা হচ্ছে ক্যালসিয়াম জারিত হয়েছে, ঠিক আছে। ক্যালসিয়াম এটা জারি, ক্যালসিয়াম 2+ দিও না, আবার ক্যালসিয়াম জারিত হয়েছে, ঠিক আছে। এই যে ক্যালসিয়াম এটা কিন্তু জারিত হয়ে ক্যালসিয়াম 2+ পরিণত হয়েছে, যার মানে ইলেকট্রন ত্যাগ আর কি। এখন কোনটি নন রেডক্স বিক্রিয়া? তো নন রেডক্স বিক্রিয়ার মধ্যে যেমন ধরো এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো জিঙ্ক, এটা আমাদের বই আছে। প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু একটা রেডক্স বিক্রিয়া, এটা রেডক্স, ঠিক আছে। তারপর হচ্ছে এটা কিন্তু দেখো দুইটা যে বিক্রিয়ক, দুইটা মিলে কি হয়ে যাচ্ছে? একটা জিনিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা দেখো অর্থাৎ দেখো এখানে একটা হচ্ছে FeCl2, একটা হচ্ছে ক্লোরিন। দুইটা বিক্রিয়ক, যখন দুইটা বিক্রিয়ক মিলে যদি একটা হয়ে যায় তখন আমরা তাকে বলবো সংযোজন বিক্রিয়া। দেখো এখানে দুইটা মিলে একটা হয়েছে, সংযোজন বিক্রিয়া। আর সংযোজন বিক্রিয়াও একটা রেডক্স বিক্রিয়া। তাহলে এটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটাও একটা রেডক্স বিক্রিয়া, এটা সংযোজন বিক্রিয়া, এটাও একটা রেডক্স বিক্রিয়া। আর এটা দেখো এটা হচ্ছে দহন বিক্রিয়া। কোনো যৌগের সাথে যদি বা কোনো মৌলের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয় তখন এটাকে দহন বিক্রিয়া বলি। দহন বিক্রিয়াও একটা রেডক্স বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়াটা দেখো এটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। কারণ দেখো এখানে AgCl এটা সলিড হিসেবে তৈরি হয়েছে, অর্থাৎ কঠিন। এই দুজনের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট তৈরি হলো। এখানে সোডিয়াম ক্লোরাইডটা তৈরি হলো কঠিন, তার মানে এটা পাত্রের টেস্ট টিউবের তলায় কী পড়বে? তলানি পড়বে বা অধঃক্ষিপ্ত হবে। আর অধঃক্ষেপণ বিক্রিয়া হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এখানে এই তিনটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, কারণ এটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটা সংযোজন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি দেখবো? একজনকে সরিয়ে অন্যজন, যেমন ধরো এখানে হাইড্রোজেনকে সরিয়ে কে বসছে? জিঙ্ক, তাহলে হয়ে গেল জিঙ্ক সালফেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এভাবে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এটা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কি দেখবো? দুইটা বিক্রিয়ক মিলে একটা হয়ে যাবে। তাহলে এখানে দুইটা জিনিস মিলে একটা হয়ে গেল। এটা হচ্ছে দহন বিক্রিয়া, ঠিক আছে। এটাকে দহন, এটাকে সংযোজনও বলতে পারো, যেহেতু দুইটা মিলে একটা হয়ে গেল। এটাও সংযোজন বলতে পারো, যেহেতু অক্সিজেনের সাথে বিক্রিয়া হচ্ছে, এটা একটা দহন বিক্রিয়া বলা যায়। তো দহন বিক্রিয়া একটা রেডক্স বিক্রিয়া। আর এটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া একটা নন রেডক্স বিক্রিয়া, ঠিক আছে। তুমি চাইলে এটাকে তুমি জারণ সংখ্যা দিয়েও করতে পারো, তবে এই ক্ষেত্রে করলে একটু টাইম লাগবে, ঠিক আছে। জারণ সংখ্যা দিয়ে করলে পরিবর্তন হলে রেডক্স আর পরিবর্তন না হলে নন রেডক্স, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আবার বিক্রিয়াটা আসছে যে সিলভার নাইট্রেট। দেখো এখানে কি বললো? সিলভার নাইট্রেট অ্যাকোয়াস আর সিলভার ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস, এটার সাথে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট, এটা কিন্তু অ্যাকোয়াস অবস্থায় আছে, তৈরি করছে এবং তৈরি করছে AgCl, এটা কিন্তু সলিড অবস্থায়, কঠিন অবস্থায়। এখন বলছে এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা দর্শক আয়নের, কোনগুলো দর্শক আয়ন? মনে রাখবে
বিক্রিয়ার আগেও পরে যাদের কোনো ধরনের পরিবর্তন হয় না তারা হচ্ছে দর্শক আয়ন। চলো আমরা দেখি কাদের পরিবর্তন হয় না। মনে রাখবে সিলভার ক্লোরাইড এই লবণটা অ্যাকুয়াস অবস্থায় আছে, তার মানে এই সিলভার ক্লোরাইডটা দ্রবণের ভিতরে মূলত কি হিসেবে জানো, সিলভার প্লাস এবং কি NO3- আয়ন হিসেবে অবস্থান করে এই সিলভার নাইট্রেটটা, ঠিক আছে। এরপর দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে সোডিয়াম ক্লোরাইড এটাও কিন্তু অ্যাকুয়াস অর্থাৎ জলীয় দ্রবণে আছে, এটাও কিন্তু পানিতে থাকলে তখন এটা Na+ এবং Cl- অবস্থায় থাকে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো সোডিয়াম নাইট্রেট, তাই না, এরপর এটা হচ্ছে কি, এটা সোডিয়াম নাইট্রেট, এটা কোথায় আছে, অ্যাকুয়াস, ঠিক আছে। অ্যাকুয়াস অবস্থায় থাকলে এটাও কিন্তু বিয়োজিত অবস্থায় থাকে Na+ এবং কি NO3- হিসেবে আছে, ঠিক আছে। আর এটা দেখো এটা কিন্তু সলিড অবস্থায় আছে, তার মানে এটা কিন্তু তোমার বিয়োজিত অবস্থায় নেই, মানে Ag+Cl- এই অবস্থায় নেই, তারা কিন্তু একে অপরের সাথে যুক্ত হয়ে তোমার AgCl কঠিন ফর্মে আছে, ঠিক আছে, আয়নিত অবস্থায় নেই। তাহলে একটু যদি লক্ষ্য করো তোমার এই যে এটা হচ্ছে AgCl, এটা সলিড, এটা কিন্তু আয়নিত অবস্থায় নেই। তাহলে বুঝো এই যে এখানে Ag+ এবং এখান থেকে হচ্ছে Cl- এই দুইটা মিলেই হচ্ছে কি তৈরি করলো, এই যে AgCl তৈরি করছে, ঠিক আছে। কিন্তু দেখো এই যে বিক্রিয়ার পূর্বে, এটা হচ্ছে বিক্রিয়ার পূর্বে উৎপাদের দিক, এটা হচ্ছে উৎপাদের দিক, সরি এটা হচ্ছে বিক্রিয়কের দিক, এটা হচ্ছে উৎপাদের দিক। বিক্রিয়কে দেখো এখানে আগেও ছিল Na+ হিসেবে, বিক্রিয়ার পরেও সোডিয়ামটা Na+ হিসেবে দ্রবণের মধ্যে আছে। এখন এই NO3-, ঠিক আছে, নাইট্রেটও আগে ছিল আয়নিত অবস্থায় আয়ন হিসেবে, বিক্রিয়ার পরেও আয়ন হিসেবে আছে, তার মানে তাদের কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে কার, সিলভার এবং ক্লোরিনের, এরা মিলে আগে আয়নিতে ছিল কিন্তু এখন আয়নিত অবস্থায় নেই, তারা সিলভার ক্লোরাইড তৈরি করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে সোডিয়াম এবং নাইট্রেট এরা বিক্রিয়ার আগে এবং পরে একই অবস্থায় আছে, ঠিক আছে, আগেও আয়নিত ছিল পরে আয়নিত অবস্থায় আছে, একই অবস্থায় আছে। তার মানে যারা বিক্রিয়ার আগে এবং পরে একই অবস্থায় থাকবে তারা হচ্ছে তোমার কি দর্শক আয়ন। সুতরাং এখানে হচ্ছে এই যে Na+ এবং কি Na+ ও কি NO3- এগুলো হচ্ছে দর্শক আয়ন, ঠিক আছে। আচ্ছা তাহলে আশা করি ব্যাপারটা বুঝছো। এরপর দেখো এখানেও ঠিক সেম প্রশ্ন করছে কোনটা দর্শক আয়ন আছে, এটা হচ্ছে HNO3 যদি আমরা বিক্রিয়াটা একটু লিখি, নাইট্রিক অ্যাসিড অ্যাসিড অবশ্যই অ্যাকুয়াস সলিউশনে থাকবে, অ্যাসিড হতে হলে তাকে অবশ্যই জলীয় দ্রবণ হতে হবে, এটা একটু মনে রাখিও, ঠিক আছে, এটা একটু মনে রাখিও। অ্যাসিড ক্ষার এগুলা কি অবস্থায় থাকবে, জলীয় দ্রবণে থাকবে। প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আবার যদি একটু লিখি HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড, এটা কিন্তু অ্যাকুয়াস বা জলীয় দ্রবণে আছে। প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ক্ষার, বলছিলাম ধাতুর হাইড্রোক্সাইডগুলো ক্ষার, এটাও জলীয় দ্রবণে আছে, ঠিক আছে। উৎপন্ন হয়েছে লবণ KNO3, ঠিক আছে, এটাও জলীয় দ্রবণে অ্যাকুয়াস। প্লাস H2 এটা হচ্ছে লিকুইড বা তরল অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে এখন আমি তোমাদেরকে বলি এখানে বলছে কোনটা দর্শক আয়ন। দর্শক আয়ন কারা বলছিলাম, বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে, অর্থাৎ বিক্রিয়ক সাইডে যেরকম উৎপাদ সাইডেও তারা একই রকম অবস্থায় আছে, তাদের কোনো ধরনের পরিবর্তন হবে না, ঠিক আছে, তারাই হচ্ছে দর্শক আয়ন, ঠিক আছে। চলো এখানে কে কে দর্শক আয়ন একটু দেখি। মূলত তোমরা যে দেখতে পাচ্ছ HNO3 নাইট্রিক অ্যাসিড অ্যাকুয়াস, এটা কিন্তু দ্রবণের ভিতরে আছে, তার মানে দ্রবণের ভিতরে সে H+ ও NO3- হিসেবে আছে, ঠিক আছে। এরপর দেখো তোমার এখানে দেখতে পাচ্ছ পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারও কিন্তু দ্রবণের মধ্যে অ্যাকুয়াস সলিউশন মানে হচ্ছে জলীয় দ্রবণ, একই দ্বারা আমি বোঝাচ্ছি অ্যাকুয়াস সলিউশন বা জলীয় দ্রবণ। এটা জলীয় দ্রবণের মধ্যে কী হিসেবে আছে, K+ এবং কি OH- হিসেবে আছে, ঠিক আছে, অর্থাৎ পটাশিয়ামটা প্লাস OH-টা মাইনাস হিসেবে আছে। আর এখানে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, এটাও কিন্তু অ্যাকুয়াস বা জলীয় দ্রবণের ভিতরে আছে, জলীয় দ্রবণের ভিতরে এটা পটাশিয়ামটা K+ এবং কি NO3- হিসেবে আছে, ঠিক আছে। আর আমাদের এটা অর্থাৎ পানি হচ্ছে কি, এই যে পানি হচ্ছে H2O লিকুইড অবস্থায় আছে, অর্থাৎ সে আয়নিত অবস্থায় নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমাদের হাইড্রোজেন H+ এবং এদিকে OH-, অর্থাৎ অ্যাসিডের H+, ক্ষারের OH-, এই দুইজন মিলিত হয়ে তৈরি করছে হচ্ছে H2O, পানি তৈরি করছে, অর্থাৎ আমাদের H+O নাই আগের অবস্থায়, OH-, দুজন মিলে হচ্ছে পানি হয়ে গেছে। এখন আগের অবস্থায় কি আছে দেখো, NO3- এটা
আগে নাইট্রেটটা আগে আয়নিত অবস্থায় ছিল, পটাশিয়ামটা K+ অবস্থায় ছিল। বিক্রিয়ার পরেও দেখো পটাশিয়ামটা K+, এটা K+ এবং কি পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন হিসেবে এদিকে অবস্থান করতে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবর্তন হয়েছে, জাস্ট H+ এবং OH- পরিবর্তিত হয়ে পানি হয়ে গেছে। আর নাইট্রেট এবং পটাশিয়াম আগেও আয়নিত অবস্থায় ছিল, পরেও নাইট্রেট এবং K+ NO3- হিসেবে আয়নিত অবস্থায় আছে। তার মানে তাদের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে তারাই হচ্ছে দর্শক আয়ন। তাহলে কি দর্শক আয়ন? K+, যে এখানে দিই পটাশিয়াম আয়ন এবং কি নাইট্রেট আয়ন হচ্ছে দর্শক আয়ন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এখানে বলছে PCl5 এবং কি PCl3, এটা বিক্রিয়াটা কোন ধরনের? বিক্রিয়াটা হচ্ছে একটা বিয়োজন বিক্রিয়া, ঠিক আছে। বিয়োজন বিক্রিয়া কি? বিয়োজন বিক্রিয়া দেখো আমি বলি তোমাদেরকে, একটা বিক্রিয়ক পদার্থ এটা ভেঙে, ঠিক আছে, এক বা একাধিক, ধরো এটা যদি ভেঙে যায় একাধিক কি তৈরি করবে? উৎপাদ তৈরি করবে। দেখো বিয়োজন বিক্রিয়া আছে, এখানে PCl5 হচ্ছে একটা বিক্রিয়ক, এটা ভেঙে কয়টা তৈরি হয়েছে? একাধিক, অর্থাৎ দুইটা। PCl3 ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি হয়েছে যখন এটাকে তাপ দিবা। তাহলে যদি একটা ভেঙে যখন দুইটা হবে তখন তাকে বলবো আমরা বিয়োজন। আর যদি দুইটা মিলে একটা হয়, ধরো FeCl2 + Cl2, এই দুইটা মিলে ধরো তৈরি করছে হচ্ছে FeCl3, তাহলে দুইটা মিলে কয়টা হয়ে গেছে? একটা, তখন বলবো হচ্ছে সংযোজন, ঠিক আছে। আর তোমার সংযোজন বিক্রিয়া। আর দহন বিক্রিয়া হচ্ছে কি? দহন বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া হলে। তাহলে এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? সরি, এটা হচ্ছে তোমার বিয়োজন বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সিলিকনের যে ক্লোরাইড SiCl4, এটা তোমার পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? তাহলে দেখো H2 পানির সাথে বিক্রিয়া করে এটা কি উৎপন্ন করবে, এটা আমরা একটু দেখি। আচ্ছা, এটা কি উৎপন্ন করে দেখো। দেখো এখন একটু তোমাদেরকে বুঝতে হবে, এই যে এখানে যে তোমার সিলিকনটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে +4, আর এটা হচ্ছে কি ক্লোরিনটা হচ্ছে কি -1 জারণ মান, তাই না? আর এখানে কি আছে? H2 এর মধ্যে হাইড্রোজেন আছে আর অক্সিজেন OH আছে। তোমরা যেন OH-টা হয় মাইনাস আর হাইড্রোজেন হয় প্লাস। কেন এভাবে বললাম? দেখো এটা এভাবে করলেই তোমার কি কি উৎপন্ন হবে সেটা বোঝা একদম সহজ। এখানে যে সিলিকনটা প্লাস আছে, প্লাসটাকে এটার মাইনাসের সাথে পাঠাই দিবা। তাহলে এখানে মাইনাসকে, এখানে মাইনাস হচ্ছে OH-, তাহলে সিলিকন প্লাসটা চলে যাবে OH- সাথে, OH এর সাথে। তাহলে সিলিকন চলে গেছে OH এর সাথে। তাহলে সিলিকনের যোজনী চারটা যাবে OH এর কাছে, OH এর যোজনী একটা আসবে সিলিকনের কাছে, তাহলে হলো। তাহলে আর বাকি কি আছে? ক্লোরিন, আর এদিকে আছে হাইড্রোজেন। তাহলে ক্লোরিন এবং হাইড্রোজেন যাবে, অর্থাৎ এখানের মাইনাসটা এখানের প্লাসের সাথে যাবে। তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেনের যোজনী এক, এটার যোজনীও এক, তাহলে এক হলে দিতে হবে না, ঠিক আছে। তাহলে HCl, তাহলে আশা করছি এই যে SiCl4 H2 এর সাথে বিক্রিয়া করে SiOH2 অর্থাৎ সিলিকনের হাইড্রোক্সাইড এবং HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। তাহলে এখানে পানির সাথে বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হয়? উৎপন্ন হবে হচ্ছে এটা। এখানে একটু ব্র্যাকেট দিবা, যেখানে একটা ব্র্যাকেট দিবা SiOH2, ঠিক আছে, এটা উৎপন্ন হবে। তাহলে এরপর দেখো বলছে একটা বিক্রিয়া যে অ্যামোনিয়াম সায়ানেট NH4CnO, এটাকে যদি তাপ দাও, তাপ দিলে অর্থাৎ এটা বিয়োজিত হবে, ঠিক আছে। এটা বিয়োজিত হলে কি তৈরি হবে? যেটা তৈরি হবে তার মধ্যে পরমাণুর সংখ্যা কত, ঠিক আছে। দেখো যেটা তৈরি হবে সেটা হচ্ছে ইউরিয়া। তোমরা জানো সবাই অ্যামোনিয়াম সায়ানেটকে যদি তাপ দিই তাহলে উৎপন্ন হচ্ছে NH2CONH2, এটা হচ্ছে কি ইউরিয়া, ঠিক আছে। তাহলে মনে রাখবে অ্যামোনিয়াম সায়ানেট এবং ইউরিয়া দুইটা হচ্ছে আণবিক সংকেত একই। কীরকম একই? দেখো তুমি যদি চিন্তা করো, এখানে নাইট্রোজেন আছে কয়টা? এখানে একটা, নাইট্রোজেন আছে দুইটা, কার্বন আছে কয়টা? কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে চারটা, ঠিক আছে, অক্সিজেন আছে একটা, ঠিক আছে। এখানেও ঠিক সেম, দেখো নাইট্রোজেন আছে দুইটা, ঠিক আছে, কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে চারটা, অক্সিজেন আছে একটা, ঠিক আছে। তাহলে এটার আণবিক সংকেত যেটা, এটারও আণবিক সংকেত একই। তাহলে এটা হচ্ছে আণবিক সংকেত একই, কিন্তু তাদের এই যে গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন। তাহলে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত যৌগগুলোকে আমরা বলি পরস্পরের সমাণু। আর যে বিক্রিয়ার মাধ্যমে সমাণু উৎপন্ন হয় তাকে বলবো আমরা সমানুকরণ বিক্রিয়া। তাহলে এটা একটা সমানুকরণ বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এখানে উৎপন্ন হয়েছে X যৌগ অর্থাৎ ইউরিয়ার মধ্যে কয়টা পরমাণু থাকবে? আসলে এটার মধ্যে যতটা পরমাণু থাকবে এটার মধ্যে পরমাণু সেম থাকবে, একই রকম। দেখো এখানে নাইট্রোজেন আছে দুইটা, ঠিক আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে চারটা, আর অক্সিজেন আছে একটা, ঠিক আছে। তাহলে কত হলো? 5, 6, 7, 8, 8টা।
ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এখানে 8 হচ্ছে কি উত্তর। আচ্ছা, এরপরে দেখো অ্যামোনিয়াম সায়ানাইড হতে ইউরিয়া তৈরির এই যে বিক্রিয়াটা আর কি, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, এটা হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, এই তৈরির বিক্রিয়াটা অ্যামোনিয়াম সায়ানাইড এবং ইউরিয়া পরস্পরের কি সমাণু। ঠিক আছে, আণবিক সংকেত একই কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত। এটার গাঠনিক স্ট্রাকচার মানে গঠনগত স্ট্রাকচার এবং এটার গঠনগত স্ট্রাকচার কিন্তু ভিন্ন। তাহলে আণবিক সংকেত একই, ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগগুলোকে বলবো পরস্পরের সমাণু, আর যে বিক্রিয়ার মাধ্যমে সমাণু তৈরি হয় তাকে বলবো সমাণুকরণ বিক্রিয়া। তাহলে এখানে বলছে বিক্রিয়াটা কোন ধরনের, যেহেতু অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরির বিক্রিয়াটা, তাহলে এটা হচ্ছে সমাণুকরণ, যেহেতু তারা পরস্পরের সমাণু। লোহার কোন যৌগটি মরিচা নামে পরিচিত? আসলে লোহার মরিচা বলতে এই যৌগটাকে বোঝায় Fe2O3 অর্থাৎ ফেরিক অক্সাইড, যার সাথে কি থাকবে পানির অণু যুক্ত থাকবে, অর্থাৎ পানিযুক্ত পেরিক অক্সাইড, যেটাকে বলা হয় অনার্দ্র পেরিক অক্সাইড। অনার্দ্র পেরিক অক্সাইড। তাহলে অনার্দ্র পেরিক অক্সাইডকে কি বলা হয়? মরিচা বলা হয়ে থাকে। ঠিক আছে, মূলত হচ্ছে এই যৌগটা কেমনে তৈরি হয়? লোহার সাথে পানি এবং অক্সিজেন এই তিনটা জিনিস বিক্রিয়া করে এই যে অনার্দ্র পেরিক অক্সাইড এটা তৈরি করে, যেটাকে বলা হয় মরিচা। অনার্দ্র পেরিক অক্সাইডকে কি বলা হয়? মরিচা বলে। ঠিক আছে, এখন এই যে আর্দ্র, ঠিক আছে, সরি এটা আর্দ্র পেরিক অক্সাইড বলা হয় বা আর্দ্র পেরিক অক্সাইড বলছে। আচ্ছা, এটা লিখি আর্দ্র পেরিক অক্সাইড বা আর্দ্র অক্সাইড বলছে এখানে। ঠিক আছে, তাহলে আর্দ্র অক্সাইডটা হচ্ছে মরিচা নামে পরিচিত। এখন মৌমাছি কামড় দিলে কত স্থানে কি দিতে হয়? মৌমাছি বলো, ঠিক আছে, পিঁপড়া বলো, এগুলা কামড় দিলে মূলত মৌমাছি পিঁপড়া, এই যে মৌমাছি পিঁপড়া এগুলা কামড় দিলে মূলত আমাদের শরীরে যে জিনিসটা তারা প্রবেশ করায় বিষের সাথে, সেটা হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, তো আমাদের শরীরে যদি তারা অ্যাসিড ঢুকাই দেয়, তাহলে আমাদেরকে সেটাকে প্রশমিত করার জন্য কি লাগবে? ক্ষার লাগবে। কারণ আমরা জানি অ্যাসিড এবং ক্ষার কি করে বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ ও পানি তৈরি করে, অর্থাৎ সেটাকে প্রশমিত করে দেয়। ঠিক আছে, লবণ ও পানি তৈরি করে ফেলে। তাহলে এখানে ক্ষার হচ্ছে কোনটা? তোমরা যেন লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে, ভিনেগারে তোমার কি ইথানোইক অ্যাসিড থাকে, দধিতে থাকে হচ্ছে তোমার ল্যাকটিক অ্যাসিড। এই যে চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে মূলত ক্ষারধর্মী অক্সাইড, এটাই হচ্ছে আমরা ইউজ করব, চুন ইউজ করব। আচ্ছা, তারপর হচ্ছে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ কত? মনে রাখবে, একটা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যখন বিক্রিয়া করে, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, এখন এই তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় এক মোল পানি উৎপাদনের সময় যে যতটুকু তাপ তৈরি হয় সেটাকে বলা হয় প্রশমন তাপ। প্রশমন তাপ মনে রাখবে, এটা একটু মুখস্থ করে রাখিও, সেটা হচ্ছে 57.34 কিলোজুল। ঠিক আছে, যেন ধরো একটা তীব্র অ্যাসিড নাও HCl, যেন ধরো একটা তীব্র ক্ষার নাও পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা যদি বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ। লবণ কিভাবে তৈরি করবো আমরা? লবণের জন্য একটা ধাতু লাগবে। এখানে ধাতু কে আছে? পটাশিয়াম। ধাতু হচ্ছে পটাশিয়াম, নিলাম তাকে। আর একটা অধাতু লাগবে লবণ তৈরির জন্য, সেটা আসবে অ্যাসিড থেকে। অ্যাসিডের হাইড্রোজেন ছাড়া কে আছে? ক্লোরিন। তাহলে ক্লোরিন নিলা, ঠিক আছে, KCl প্লাস কি তৈরি হবে? আর H2 পানি। লবণ তৈরি করার জন্য একটা ধাতু নিব, একটা হচ্ছে কি নেব? অধাতব অংশ, যেটা আসবে অ্যাসিড থেকে, তবে হাইড্রোজেন ছাড়া। তাহলে লবণ এবং পানি তৈরি হলো। এক্ষেত্রে ডেলেসের মান কত? -57.34 কিলোজুল তাপ উৎপন্ন হবে সব সময়। ঠিক আছে, তাহলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় তোমার সব সময় 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হবে। অ্যান্টাসিডের উপাদান নিচের কোনটি? তবে যেন আমরা অ্যান্টাসিড ট্যাবলেট বা যেটা আমরা চুষে খাই যখন আমাদের অ্যাসিডিটি বেড়ে যায় তখন। আচ্ছা, অ্যাসিড হচ্ছে এখানে HCl, আমাদের যখন পাকস্থলীতে অ্যাসিড থাকে সেটা যখন রিফ্লেক্স করে, তো এই রিফ্লেক্স করলে, ঠিক আছে, তখন আমাদের কিন্তু এই যে এসোফাগাস বা অন্য নালী আছে, এখানে কিন্তু আমাদের জ্বালা তৈরি হয়। ঠিক আছে, যখন অ্যাসিড উপরের দিকে উঠে আসে। তো এখন এটাকে যদি আমরা এই অ্যাসিডটাকে যদি প্রশমিত করতে চাই, তাহলে ক্ষার ইউজ করতে হবে। আমাদের যে স্টোমাকের যে HCl অ্যাসিড, এটাকে প্রশমিত করার জন্য ক্ষার ইউজ করতে হবে। তো ক্ষার হিসেবে আমরা কি খাই? অ্যান্টাসিড। কারণ এই অ্যান্টাসিড অ্যাসিডের মধ্যে দুইটা ক্ষার থাকে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে, আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, এগুলো অবশ্যই শুকনো অবস্থায় বা ড্রাই অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাসিডের সাথে, ঠিক আছে, আমাদের যে অ্যাসিডিটি বেড়ে যায় তখন অ্যাসিডের সাথে আমরা ওষুধ হিসেবে খাচ্ছি অ্যান্টাসিড, অর্থাৎ যেখানে ক্ষার থাকে। তাহলে আমাদের পাকস্থলীতে যদি অ্যাসিড বেড়ে যায়, যখন আমরা অ্যান্টাসিড খাই, অর্থাৎ যখন ক্ষার খাচ্ছি, তখন কিন্তু
অ্যাসিড ক্ষার, অ্যাসিড পাকস্থলীর অ্যাসিড এবং অ্যান্টাসিড ওষুধের ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি হয়ে যায়, তখন অ্যাসিডকে প্রশমিত করে যায়, তখন আমাদের ভালো লাগে। তাহলে বলছে কি অ্যান্টাসিডের উপাদান কোনটি? এই যে ম্যাগনেসিয়াম 2+, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইডের ভিতরে, ম্যাগনেসিয়াম অক্সাইডের ভিতরে কিন্তু কি আছে, এই যে ম্যাগনেসিয়াম 2+ অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনের কোন ধরনের বিক্রিয়া হয়? অবশ্যই আমাদের পাকস্থলীতে আছে HCl অ্যাসিড, অ্যান্টাসিডে আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাই না? এবং এই তোমার এরা বিক্রিয়া করে, অ্যাসিড এবং ক্ষার এই দুজন বিক্রিয়া করে তৈরি করে দেয় লবণ এবং পানি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কোন ধরনের বিক্রিয়া? তাহলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়াকে আমরা কি বলি? প্রশমন বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এরপর হচ্ছে নিচের কোন বিক্রিয়াটি সাম্য অবস্থায় চাপের প্রভাব নেই? তাহলে আমরা লা-শাতিলের নীতির মধ্যে চলে আসলাম, ঠিক আছে। চাপের প্রভাব কখন কার্যকর হবে? দেখো, চাপের প্রভাব কার্যকর হবে কখন, একটু খেয়াল করো। চাপের প্রভাব কার্যকর হওয়ার জন্য দুইটা শর্ত আছে। একটা হচ্ছে তোমার বিক্রিয়ক এবং উৎপাদে মূল সংখ্যা তোমার সমান হতে পারবে না, মানে বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যা সমান হতে পারবে না। 2 নাম্বার হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে আমরা ভৌত অবস্থা গ্যাসীয় দেখতে পাবো। তাহলে চলো, আমরা দেখতে পাচ্ছি এখানে সবারই ভৌত অবস্থায় ব্র্যাকেটে জি লিখছে, মানে সবাই গ্যাসীয় অবস্থায় আছে। তো প্রথম শর্তটা আমাদের পূরণ হয়েছে, সবাই গ্যাসীয় অবস্থায় আছে। এখন মূল সংখ্যাটা আমরা দেখব। দেখো, মূল সংখ্যা যদি সমান হয়, সমান না হলে তখন চাপের প্রভাব কার্যকর হবে, ঠিক আছে। সমান হলে হবে না। যেমন ধরো এটার ক্ষেত্রে লক্ষ্য করো, হাইড্রোজেন এখানে আছে কয়টা? সামনে কিছু নেই মানে 1 আছে, তাহলে হাইড্রোজেন আছে 1 মোল। আয়োডিন আছে সামনে কিছু নাই মানে হচ্ছে 1 আছে, ঠিক আছে। আয়োডিন আছে 1 মোল, তাহলে টোটাল কয় মোল হলো? হাইড্রোজেন এবং আয়োডিন মিলে বিক্রিয়ক হয়েছে 2 মোল। আর উৎপাদ দেখো, উৎপাদ হাইড্রোজেন আয়োডাইডের আগে 2 আছে, এটাও 2 মোল, তাহলে বিক্রিয়কও 2 মোল, উৎপাদও 2 মোল, তাহলে মূল সংখ্যা সমান হলো। তাহলে এটার উপর চাপের প্রভাব থাকবে না, ঠিক আছে। মূল সংখ্যা সমান হলে চাপের প্রভাব থাকবে না। এখানেও সেম, দেখো এটা 1 মোল, এটা 1 মোল, তাহলে টোটাল 2 মোল বিক্রিয়ক, 2 মোল উৎপাদ, সমান, তাহলে থাকবে না, ঠিক আছে। এখানেও দেখো এটা 2 মোল নাইট্রোজেন, এখানে 1 মোল, অক্সিজেন 1 মোল, তাহলে এদিকেও 2 মোল, তাহলে 2 মোল 2 মোল সমান। তাহলে এটার উপর চাপের প্রভাব থাকবে না। চাপের প্রভাব থাকবে কখন? যদি মূল সংখ্যা সমান না হয়। এখানে লক্ষ্য করো, এখানে বিক্রিয়ক হিসেবে আছে কার্বন ডাইঅক্সাইড, এখানে 1 মোল, এটা আছে দেখো সামনে 4 আছে 4 মোল, তাহলে বিক্রিয়ক আছে টোটাল 5 মোল। আর উৎপাদ দেখো, মিথেনের আগে 1 আছে, তার মানে এটা 1 কিছু নাই মানে 1 আছে 1 মোল। আর H2 হচ্ছে 2 মোল, তাহলে উৎপাদ হচ্ছে মিথেন 1 মোল, H2 2 মোল, তাহলে টোটাল হচ্ছে 3 মোল। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে তোমার কি মূল সংখ্যা সমান নয়, বিক্রিয়ক 5 মোল, উৎপাদ হচ্ছে কয় মোল? 3 মোল। যেহেতু মূল সংখ্যা সমান নয়, তাহলে এটার উপর চাপের প্রভাব কার্যকর হবে, ঠিক আছে। তারপর দেখো কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান? আবারও ঠিক সেম, মূল সংখ্যা কোনটাতে সমান নয় আমরা দেখব। দেখো এটার ক্ষেত্রে সমান নয় দেখা যাচ্ছে, এখানে 3 মোল, এখানে হচ্ছে 1 মোল, টোটাল হচ্ছে বিক্রিয়কের দিকে হচ্ছে 4 মোল। আর উৎপাদের দিকে দেখো এখানে আছে 2 মোল, আর এখানে হচ্ছে 1 মোল, কিছু নাই মানে 1 মোল, সামনে কিছু না থাকা মানে 1 মোল, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে কয় মোল? 3 মোল। তাহলে এদিকে 4 মোল, এদিকে 3 মোল, এবং বাকি এরা সবাই গ্যাসীয় অবস্থায়ও আছে। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থায় গ্যাসীয় এবং মূল সংখ্যা দুই দিকে সমান নয়, সমান না হলে চাপের প্রভাব কী হবে? কার্যকর হবে। আর এক্ষেত্রে দেখো এদিকে 1 মোল, এটা হচ্ছে পুরাটা হচ্ছে ইউরিয়া, এটা পুরাটা একটা উৎপাদ, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, এটাও 1 মোল, এটাও 1 মোল, তাহলে মূল সংখ্যা সমান, চাপের প্রভাব কার্যকর হবে না। এখানেও দেখো এদিকে 2 মোল, এদিকে 2 মোল, এটার উপর কার্যকর হবে না। এখানে দেখো এখানে 2 মোল, এখানে 2 মোল, তাহলে এটার উপর চাপের প্রভাব কার্যকর হবে না। তাহলে মূল সংখ্যা সমান হলে চাপের প্রভাব কার্যকর না, আর যদি মূল সংখ্যা সমান না হয় চাপের প্রভাব কার্যকর। এরপর বলছে দেখো বিক্রিয়াটিতে সাম্য অবস্থায় চাপ প্রয়োগ করলে কি করবে? দেখো একটা বিষয় তোমরা লিখে রাখো, সেটা হচ্ছে মূল সংখ্যা, এটা অবশ্য মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট কথা। মূল সংখ্যা এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বাড়ালে, চাপ প্রয়োগ করলে কি হবে এটা আমরা দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট কথা। দেখো কি বলতেছি, মূল সংখ্যা বাড়লে অর্থাৎ বেশি হলে চাপ বাড়ে, এটা একটু মনে রাখি, মূল সংখ্যা বাড়লে চাপ বাড়ে। আর তার মানে কি, মূল সংখ্যা যদি কমে তাহলে চাপও কমবে, ঠিক আছে, এটা একটু মনে রাখিও। আচ্ছা, এখন দেখো আমরা জানি লা-শাতিলের নীতি অনুসারে আমরা যদি চাপ প্রয়োগ করি বিক্রিয়ার মধ্যে, তাহলে সে চাপটাকে প্রশমিত করতে চাই, ঠিক আছে। অর্থাৎ প্রশমিত করার অর্থ হচ্ছে তুমি যদি চাপ প্রয়োগ করো বাইর থেকে, বিক্রিয়া চাইবে সে চাপটা কমাইতে। তাহলে বুঝিও কথা, তুমি চাপ দিতে চাইলে বিক্রিয়ার চাপ কী করতে চাইবে? কমাতে চাইবে। আর যদি তুমি চাপ কমাও, বিক্রিয়া চাইবে চাপটা বাড়াতে,
ঠিক আছে? তাহলে এইটা মনে রাখবা, এটাই হচ্ছে প্রশমিত করার অর্থ। ঠিক আছে? ঠিক আছে? তাহলে তুমি যদি চাপ প্রয়োগ করো, এখানে তুমি চাপ প্রয়োগ করতেছো, তাহলে বিক্রিয়া কি করতে চাইবে? চাপ কমাতে চাইবে। তাহলে আমাকে বলো তো চাপ কমাবে কিভাবে? মূল সংখ্যা কমিয়ে। কারণ আমরা জানি মূল সংখ্যা বাড়লে চাপ বাড়ে, মূল সংখ্যা কমলে চাপ কমে। তাহলে এখানে তুমি চাপ প্রয়োগ করতেছো, বাইরে থেকে চাপ প্রয়োগ করতেছো, এই বিক্রিয়া ধরো যেখানে চলতেছে বিক্রিয়াটা সেখানে তুমি চাপ দিচ্ছ, তাহলে বিক্রিয়া নিজে চাইবে চাপ কমাতে। এখন চাপ কিভাবে কমাবে? মূল সংখ্যা কমিয়ে। কিভাবে মূল সংখ্যা কমবে? দেখো, ও যদি সম্মুখ দিকে যায়, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যদি অ্যামোনিয়া তৈরি করে, তখন দেখো নাইট্রোজেন আছে 1 মোল, হাইড্রোজেন আছে 3 মোল, অর্থাৎ টোটাল হচ্ছে 4 মোল। 4 মোল থেকে যদি সামনের দিকে যায় কয় মোল হয়ে যাবে? অ্যামোনিয়া তৈরি করতেছে তখন হয়ে যাবে 2 মোল। তাহলে দেখো সামনের দিকে গেলে 3 মোল মিলে কয় মোল হয়ে যায়? 2 মোল হয়ে যায়, অর্থাৎ মূল সংখ্যা কমতেছে। মূল সংখ্যা কমলে তাহলে চাপও কমবে। তাহলে বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে? সম্মুখ দিকে অগ্রসর হবে। ঠিক আছে? তাহলে সম্মুখ দিকে অগ্রসর হলে অ্যামোনিয়া উৎপাদন কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে NH3 উৎপাদন বৃদ্ধি পাবে। আর যদি তুমি যদি আরেকটা কথা বলি, তুমি যদি চাপ কমাও, ধরো এখানে চাপ প্রয়োগ করলে বলছে, এখন যদি তোমাকে বলে তুমি চাপ কমালে কি হবে? আচ্ছা, তুমি চাপ কমাচ্ছ, বিক্রিয়া চাইবে চাপ বাড়াইতে। তুমি চাপ কমাচ্ছ, তুমি বাইরে থেকে চাপ দিচ্ছ না যেখানে বিক্রিয়াটা হচ্ছে সেখানে। আর তুমি নিজে বিক্রিয়া কি চাইবে? তুমি যেটা করতে চাচ্ছ বিক্রিয়া তার উল্টা কাজ করবে। তুমি চাচ্ছ চাপ কমাইতে, তাহলে বিক্রিয়া চাইবে চাপ বাড়াইতে। এখন চাপ বাড়াবে কিভাবে? মূল সংখ্যা বাড়িয়ে। এখন কোন দিকে গেলে মূল সংখ্যা বাড়বে? দেখো পশ্চাৎ দিকে, অর্থাৎ যদি অ্যামোনিয়া ভেঙে যদি কি হয়, অ্যামোনিয়া ভেঙে যদি আবার নাইট্রোজেন এবং কি অ্যামোনিয়া ভেঙে যদি হাইড্রোজেন এবং নাইট্রোজেনে পরিণত হয়, তখন কিন্তু মূল সংখ্যা বেড়ে যাচ্ছে। দেখো যদি 2 মোল অ্যামোনিয়া ভাঙে তখন হয়ে যাবে কিন্তু দেখো টোটাল 4 মোল নাইট্রোজেন এবং হাইড্রোজেন 4 মোল হয়ে যাবে। 2 মোল বাংলে 4 মোল আমি তোমার কি পাচ্ছি? নাইট্রোজেন এবং হাইড্রোজেন পাচ্ছি। তাহলে মূল সংখ্যা যদি তুমি চাপ কমাও, তাহলে সে চাপ বাড়াইতে চাইবে। বাড়াবে কিভাবে? মূল সংখ্যা বাড়িয়ে। তো কিভাবে বাড়বে? পশ্চাৎ দিকে গেলে মূল সংখ্যা বাড়বে, তাহলে সে পশ্চাৎ দিকে যাবে। তাহলে যদি কোনো বিক্রিয়ার উপর চাপ কমানো হয়, তাহলে বিক্রিয়াটা চাপ বাড়াতে যাবে। তাহলে চাপ বাড়ানোর ক্ষেত্রে হলে মূল সংখ্যা যেদিকে বেশি সেদিকে যাবে। আর তুমি যদি চাপ প্রয়োগ করো বাইরে থেকে, বিক্রিয়াটা চাইবে চাপ কমানোর জন্য, তাহলে চাপ কমাবে কিভাবে? মূল সংখ্যা কমিয়ে। তাহলে যেদিকে গেলে মূল সংখ্যা কমবে সেদিকে যাবে। ঠিক আছে? এটা আশা করি বুঝছো। বিক্রিয়ার হারের একক কি বললো? বিক্রিয়ার হার ইকুয়াল টু, দেখো কি বলা হয়, বিক্রিয়ার হারের একটা সূত্র আছে, বিক্রিয়ার হার। ঠিক আছে? বিক্রিয়ার হার ইকুয়াল টু হচ্ছে ঘনমাত্রা ডিভাইড বাই সময়। এটা একটু মনে রাখি। অর্থাৎ ঘনমাত্রা বলতে ঘনমাত্রার, দুঃখিত, ঘনমাত্রার পরিবর্তন বললে ভালো হয়। অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে সময়, ডিভাইড বাই কি? সময়। তাহলে আমাকে একটু বলো তো ঘনমাত্রার একক কি? ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে বিক্রিয়ার হারের একক কি হবে? দেখো বিক্রিয়ার হারের একক হবে মোল পার লিটার, সেকেন্ডটা উপরে উঠলে S−1। তাহলে মোল পার লিটার S−1, মোল পার লিটার S−1, এটা হচ্ছে বিক্রিয়ার হারের একক। এটা রাজপুতরা মডেল কলেজে আসছে। এটা বলছে হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের প্রভাবক কোনটা? দেখো তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে হেবার প্রণালী বা হেবার বোস প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিক্রিয়ায় যে পরিমাণ তাপ দেয়, যে পরিমাণ চাপ দেয়, যে তোমার কি লাগে, এই প্রভাবক লাগে, সবগুলাকে তুমি কি করতে হবে? এখানে লিখতে হবে। ঠিক আছে? মনে রাখতে হবে কি নাইট্রোজেন এই বিক্রিয়ার ক্ষেত্রে হেবার পদ্ধতিতে কে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদনের সময়? নাইট্রোজেন এবং হাইড্রোজেন। এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের SSC পরীক্ষার্থীদের জন্য বা SSC লেভেলের স্টুডেন্টদের জন্য, কারণ এই অধ্যায়ে এই বিক্রিয়াটা বিভিন্নভাবে আসে। আচ্ছা দেখো, তাহলে এই বিক্রিয়ার মধ্যে তারপর হচ্ছে এরা তৈরি করবে কি? NH3 অ্যামোনিয়া। এই বিক্রিয়াটা অবশ্যই একটা উভমুখী বিক্রিয়া। এটা যদি সমতা করতে চাও তাহলে এখানে দিবা হচ্ছে 3 আর এখানে দিবা হচ্ছে 2। আচ্ছা, এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেস তাপ কত উৎপন্ন হয়? -92 কিলোজুল, এটা মনে রাখবা। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক হিসেবে ব্যবহার হচ্ছে আয়রন বা Fe। প্রভাবককে যেটা তোমার বিক্রিয়া মানে যে হার বা রেট, এটাকে বৃদ্ধি করে বিক্রিয়া ঘটানোর প্রক্রিয়াটাকে সহজ করে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে তাপমাত্রা লাগে হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? আর হচ্ছে তোমার
200 থেকে 250 অ্যাটমসফিয়ার হচ্ছে চাপ লাগে। এই সবগুলা বিষয় আমরা মনে রাখবো। তাহলে এই যে হ্যাবার পদ্ধতিতে বা অ্যামোনিয়া সংশ্লেষণের বিক্রিয়াটা হচ্ছে এটা, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করবে এবং এখানে প্রভাবক লাগবে হচ্ছে আয়রন, আর তোমার তাপমাত্রা লাগবে হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, 200 থেকে 250 অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপ লাগে হচ্ছে চাপ দিতে হয়, এবং এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়া হচ্ছে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তাইলে হ্যাবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সময় প্রবাহক হিসেবে কাজ করে কে? আয়রন। ঠিক আছে, এখানে হচ্ছে আয়রন চূর্ণ, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ এটা চূর্ণ করে ব্যবহার করা হয়। এরপর দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখাইছে একটা, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার একটা সাম্য অবস্থার একটা গ্রাফ দেখাইছে। দেখো উপরের দিকে হচ্ছে বিক্রিয়ার হার আর এদিকে হচ্ছে সময়। আর এই যে এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার। আমরা জানি উভমুখী বিক্রিয়ার দুইটা, ধরো এ থেকে বি উৎপন্ন হচ্ছে, দুইটা দিক আছে, একটা হচ্ছে এ থেকে বি, এটা সম্মুখমুখী বিক্রিয়া, আর হচ্ছে বি থেকে যখন এ হবে তখন এটাকে বলি পশ্চাৎমুখী বিক্রিয়া, তাই না? তো প্রথম দিকে বিক্রিয়ার শুরুতে সম্মুখমুখী বিক্রিয়া, অর্থাৎ এ থেকে বি হওয়ার যে হার সেটা বেশি থাকে। দেখো বিক্রিয়ার হার অনেক বেশি, তাহলে এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। আমি বলতে পারি রেট অফ রিঅ্যাকশন ফরওয়ার্ড সম্মুখমুখী বিক্রিয়া। আর দেখো সম্মুখমুখী বিক্রিয়াটা ধীরে 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 কমতেছে, ঠিক আছে। এক সময় গিয়ে এই সম্মুখমুখী বিক্রিয়ার হার দেখা যাচ্ছে মানে সমান হয়ে গেছে বা একটা নির্দিষ্ট পয়েন্টে চলে আসছে, আর বাড়তেছেও না কমতেছেও না। তারপর হচ্ছে এই যে এই গ্রাফটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার, ঠিক আছে। অর্থাৎ এখানে সম্মুখমুখী হচ্ছে এ থেকে কি বি, ঠিক আছে, এ থেকে বি, আর পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে বি থেকে এ। বি থেকে যখন এ হবে তখন এটা পশ্চাৎমুখী বিক্রিয়া। আমরা জানি একটা উভমুখী বিক্রিয়া কি হয়, সমান তালে চলতে থাকে, এ থেকে বি হয়, বি থেকে এ হয়। তাহলে এটা হচ্ছে প্রথম দিকে পশ্চাৎমুখী বিক্রিয়া, এই গ্রাফটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের গ্রাফ। প্রথম দিকে কী থাকে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কম থাকে, তো আস্তে 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 এটাও বাড়তে থাকে। তো এক সময় কি হয়, সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায়, ঠিক আছে, সমান হয়ে গেছে। এই যে যখনই সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয় তখন এটাকে বলে আমরা সাম্যাবস্থা, ঠিক আছে, রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে এইটা কিন্তু মূলত এই গ্রাফটা বিসি রেখা, এখানে দেখো কি বলছে, চিত্রে বিসি রেখায় দ্বারা কোনটি বোঝায়, ঠিক আছে, এটা হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থা বোঝায়। বিক্রিয়ার কি বোঝায়? সাম্যাবস্থা বোঝায়। এরপর হচ্ছে বলছে এই যে হ্যাবার পদ্ধতি অ্যামোনিয়া সংশ্লেষণের বিক্রিয়াটা আবার চলে আসলো, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়েছে এবং এখানে তোমার উৎপাদের সাথে প্লাস দিয়ে তাপটা দেখানো হয়েছে, অর্থাৎ এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়াকে ড্যালেস দিয়ে কি দিয়ে দেখানো হয়, মাইনাস দিয়ে দেখানো হয়, অথবা তুমি উৎপাদ যেটা তার সাথে প্লাস দিয়ে দেখাইতে পারো। তাহলে বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করলে কি করবে? তো চলো আমরা এই প্রশ্নটা দেখো, একটা সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করলে লাসাতেলের নীতি অনুসারে ব্যাখ্যা খুঁজে অনেক সময়, এটা কিন্তু আমরা অনেকেই ভুল করি। একটা টেকনিক তোমাদেরকে শিখাই বা একটা বিষয় তোমাদেরকে বলি, যেই বিষয়টা শিখলে আসলে তুমি এখানে তুমি একই সাথে শুধু এই এমসিকিউ না, একই সাথে তুমি সিকিউ আনসার করতে পারবে, ঠিক আছে। একই সাথে কি করবা, সিকিউ আনসার করতে পারবা। চলো এটা একটু আমি তোমাদেরকে বুঝাই দিই, ঠিক আছে, একটা বেসিক বুঝতে হবে, ঠিক আছে। চলো এটা একটু বুঝি। বলছে দেখো এই যে নাইট্রোজেন এবং যখন হাইড্রোজেন বিক্রিয়া করে তখন উৎপন্ন হচ্ছে কি, অ্যামোনিয়া, ঠিক আছে। আচ্ছা, এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ ডেলেস এই বিক্রিয়ার ক্ষেত্রে মাইনাস কত, 92, ঠিক আছে। আচ্ছা, এখন মনে রাখবে একটা বিষয়, একটা বিক্রিয়ার তাপ উৎপাদী হলে মনে রাখবে তার সম্মুখ দিকটা তাপ উৎপাদী, অর্থাৎ এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী। এর মানে হচ্ছে যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে সম্মুখ দিকে যাবে অর্থাৎ অ্যামোনিয়া তৈরি করবে তখন তাপ উৎপাদী। কিন্তু যখন দেখো, যখন এই যে অ্যামোনিয়াটা ভেঙে অর্থাৎ পিছন দিকে আসবে, বিক্রিয়াটা যখন পিছন দিকে আসে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এটা বুঝলে তুমি তোমার সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করলে কীরকম পরিবর্তন হবে এগুলা সিকিউতে আসে, এমসিকিউতে আসে, এই পরিবর্তন এগুলা ব্যাখ্যা করতে পারবা। দেখো তাহলে এই বিক্রিয়াটা যদি পশ্চাৎ দিকে আসে তাহলে কিন্তু তখন তাপ শোষিত হবে, ঠিক আছে। অর্থাৎ কীরকম, যদি পশ্চাৎ দিকে আসা মানে কি, অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং কি হওয়া, হাইড্রোজেন উৎপাদন হলে তখন কিন্তু তাপ শোষিত হয়। কতটুকু তাপ শোষিত হয়, সেম পরিমাণ তাপ শোষিত হবে, 92 কিলোজুল। তাহলে একটা বিক্রিয়া, একটা তাপ উৎপাদী বিক্রিয়ার মূলত কোন দিকটা তাপ উৎপাদী, এটা মনে রাখবে, মূলত সম্মুখ দিকটা তাপ উৎপাদী। অর্থাৎ এই ক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলে তখনই তাপ উৎপন্ন হয়। কিন্তু যখন অ্যামোনিয়া ভেঙে
যখন পিছন দিকে আসে অর্থাৎ পশ্চাৎমুখী হয়, নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, তখন বিক্রিয়াটা হচ্ছে তাপ হারে। এই কনসেপ্টটা বসলে তুমি এটার আনসার করতে পারবা। চলো, তো বলছে এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য অবস্থায় তাপ প্রয়োগ করলে কি করবে। মনে রাখবে এই বিক্রিয়াটাতে যদি তুমি ধরো বিক্রিয়াটা যেখানে চলতেছে, যে পাত্রের ভিতরে হচ্ছে, তুমি চাচ্ছ তাপ প্রয়োগ করতেছো, ধরো তুমি এখানে আগুন দিছো, বিক্রিয়াটা যে পাত্রে হচ্ছে সেখানে তুমি তাপ প্রয়োগ করছো। মনে রাখবে তাপ প্রয়োগ করলে সে প্রশমিত করার চেষ্টা করবে। প্রশমিত করার অর্থ আমি তোমাকে বলি, তুমি যদি তাপ প্রয়োগ করো, বিক্রিয়া চাইবে তাপ কমাইতে, ঠিক আছে? তুমি যেটা করবে তার বিপরীত কাজ করবে বিক্রিয়া। তুমি যদি তাপ প্রয়োগ করে, বিক্রিয়া চাইবে তাপ কমাতে। আর যদি তুমি এটাকে তোমার তাপ প্রয়োগ করলে তাপ কমাতে চাইবে, তুমি যদি এটাকে ঠান্ডা করো, ঠিক আছে, অর্থাৎ তাপ কমাও, ঠিক আছে, তখন সে চাইবে তাপ বাড়াইতে। তাহলে আমরা প্রশমিত করার অর্থটা আশা করি বুঝছি। তুমি যদি তাপ বাড়াও তাহলে বিক্রিয়া চাইবে তাপ কমাতে, আর তুমি যদি তাপ কমাও বিক্রিয়া চাইবে তাপ বাড়াইতে। চলো, তুমি এখানে তাপ প্রয়োগ করতেছো, তাহলে বিক্রিয়া কি করতে চাইবে? তাপ কমাতে চাইবে, ঠিক আছে? তাহলে কমানোর অর্থ কি? কোন দিকে গেলে কমবে, সম্মুখ দিকে নাকি পশ্চাৎ দিকে? তুমি দেখতেছো এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এর সম্মুখ দিকটা কিন্তু তাপ উৎপাদী, পশ্চাৎ দিকটা কিন্তু তাপ হারে। তাহলে তুমি যেহেতু তাপ দিচ্ছ, বিক্রিয়া তাপ কমাতে চাইবে, কমানোর অর্থ হচ্ছে সে পিছন দিকে আসবে, পশ্চাৎ দিকে আসবে। তখনই কি হবে? অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে তুমি তাপ প্রয়োগ করলে। কথা বুঝছো আশা করি? অর্থাৎ তুমি যখন তাপ প্রয়োগ করবে, তখন বিক্রিয়া তাপ প্রয়োগের ফলাফলকে প্রশমিত করার জন্য, অর্থাৎ তাপ কমানোর জন্য। তুমি জানো কোন দিকে গেলে তাপ কমবে, সেটা হচ্ছে পশ্চাৎ দিকে। অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপাদন হবে। তাহলে কি বলছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে কি হবে? তাপ প্রয়োগ করলে হচ্ছে উৎপাদন হ্রাস পাবে, অর্থাৎ অ্যামোনিয়া উৎপাদন কমে যাবে। কেন? কারণ অ্যামোনিয়া ভেঙে কি হয়ে যাবে? নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে। আর যদি তাপ প্রয়োগ না করে তাপ কমালে কি হবে? তুমি তাপ কমাচ্ছ, ধরো এই বিক্রিয়াটা যে পাত্রের ভিতরে হচ্ছে, সেটার চারপাশে তুমি ধরো বরফ দিয়ে দিছো, ঠিক আছে? তুমি চারপাশে ধরো বরফ দিয়ে দিছো, বরফের ভিতরে রাখছো, ফ্রিজের ভিতরে রাখছো এটাকে ধরো। তো এখন তুমি তাপ কমাচ্ছ, ঠিক আছে? আর বিক্রিয়া কি চাইবে? তাপ বাড়াইতে চাইবে। তাপ বাড়ানোর অর্থ কি? কোন দিকে গেলে তাপ বাড়বে চিন্তা করবো, ঠিক আছে? সম্মুখ দিকে, কারণ এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়ার সম্মুখ দিকে গেলে কিন্তু তাপমাত্রা বাড়ে। তাহলে তুমি তাপ কমাইলে বিক্রিয়া চাইবে তাপ বাড়াইতে, তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে, অর্থাৎ অ্যামোনিয়া উৎপাদন তখন বেড়ে যাবে। অর্থাৎ তুমি যদি তাপ প্রয়োগ করো, অ্যামোনিয়া উৎপাদন হ্রাস পাবে, আর তাপ কমালে অ্যামোনিয়া উৎপাদন বেড়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝছো। তোমাদের এটা যদি কনসেপ্টটা বুঝে পেলো, তাহলে কিন্তু ব্যাখ্যাগুলো সব ক্ষেত্রে সিকিউ এমসিকিউ সব ক্ষেত্রে দিতে পারবা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের যে এমসিকিউগুলা। তোমরা আশা করছি এগুলা যদি তোমার যে এমসিকিউগুলো করছে এগুলো যদি বুঝে থাকো, তাহলে কিন্তু অন্যান্য যে বইয়ের মধ্যে এমসিকিউ আছে সবগুলা কিন্তু তুমি, বা গাইডের মধ্যে যে এমসিকিউ আছে সেগুলো তুমি কভার করতে পারবা বা বুঝতে পারবে। কারণ হচ্ছে এখানে আমরা সব ধরনের এমসিকিউ থেকে, সব টাইপ থেকে আমরা এমসিকিউগুলো সলভ করানোর চেষ্টা করেছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।